হ্যালো আমার প্রিয় ভিউয়ার্সরা, এই গল্প সিজন 1 আগে আপলোড করেছি। আমি সিজন 1 সহ সিজন 2 একসাথে আপলোড করে দিলাম। যারা সিজন 1 দেখেছেন তারা স্কিপ করে যাবেন, আর যারা দেখেননি তাদেরকে পুরো গল্পটা দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। লন্ডন দেশে, যেখানে টিকটকে সবাই নিজেদের গার্লফ্রেন্ডকে নিয়ে, কাপলদের নিয়ে ভিডিও বানায়, সেখানে একে মানুষকে খুন করে ভিডিও বানায়। কথাটা বুঝলেন না তো? তাহলে চলুন আর একটু খোলাসা ভেঙে বলে ফেলি। লন্ডনে অনেক টিকটক ফেমাস লোক আছে যারা নিজেদের জিএফকে নিয়ে ভিডিও বানায়, সবার কাছে পরিচিত হয়। সবাই ওদের ভিডিও নিয়ে মেতে ওঠে সেখানে কখন তারা ভিডিও দিবে। আর অন্যদিকে একে, সে নিজেও টিকটকে ভিডিও বানায়, তবে গার্লফ্রেন্ড বা বন্ধুদেরকে নিয়ে নয়, মানুষ খুন করা নিয়ে। এই মানুষগুলো কারা তা আপনারা জানতে পারবেন গল্প পড়ার মাধ্যমে। কেননা একে সমাজে খারাপ মানুষদের মেরে ফেলে আর ওদের ওই ভিডিও নিয়ে টিকটকে দেয়, আর যার জন্য একে অনেক ফেমাস। এই শহরে একে নাম শুনলে সবাই ভয় পায়, কেননা একে কখনো কাকে মেরে ফেলবে তা কেউ বলতে পারে না, শুধু পারে টিকটকে দেওয়া ভিডিওর মাধ্যমে জানতে পারে লোকটিকে। সেই জন্য একে এই ভিডিওর মাধ্যমে সবার কাছে পরিচিত, কিন্তু আজ পর্যন্ত ওর পরিচয় কেউ জানে না, আর না কেউ ওকে দেখেছে। কেননা ভিডিওতে একে মুখে মাস্ক থাকে, যার জন্য ভিডিওতে আসলে কেউ ওর চেহারা দেখতে পারে না। অনেক কথাই তো বলছি একে নিয়ে, এবার চলুন গল্পের হিরোকে নিয়ে কিছু কথা বলা যাক। সকালবেলা আকাশের উপর কেউ একজন এক জগ পানি ঢেলে দিয়ে গেছে। পানির কারণে আকাশ চোখ খুলে তাকিয়ে দেখে ঈশা জগ নিয়ে দাঁড়িয়ে হাসছে। যদিও পানি মারাতে আকাশে অনেকটা রাগ হয়, কিন্তু ঈশার হাসি দেখে আকাশের সব রাগ উধাও হয়ে যায়। এখানে গল্পের নায়কের নাম হচ্ছে আকাশ চৌধুরী, আর আকাশের একমাত্র বোন হচ্ছে ঈশা চৌধুরী। এদের দুজনের মধ্যে টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক। সব সময় কে কাকে কোন রকমে রাগাতে পারবে তা নিয়ে চিন্তা করে, যা আপনারা একটু আগেই দেখলেন। আকাশের মুখের উপর পানি মেরে ঘুম ভাঙিয়ে দিল। আর এইদিকে আকাশও থেমে যাওয়ার পাত্র নয়, বিছানা থেকে উঠে ঈশাকে একটা বালিশ দিয়ে মারতে থাকে। এতে ঈশাও আরেকটা বালিশ নিয়ে মারতে থাকে। এই মারামারির সময় পুরো রুমে রুই দিয়ে ভরে গেছে। তখনই মিসেস পারুল আক্তার রুমে আসে। ওই রুমে এসে দেখে পুরো রুমে রুইগুলো উড়ছে। তোদের নিয়ে পারি না আমি। সেই ছোটকাল থেকে তোরা একজন আরেকজনের পিছনে লেগে আছিস। তোদের জন্য বাড়িতে বালিশ আনতে আনতে তোর বাবা ফকির হয়ে যাবে। এখন বল, কি নিয়ে তোদের ঝগড়া? দেখো না আম্মু, তোমার এই পেতনির মতো দেখতে মেয়েটা পানি মেরে কি অবস্থা করেছে আমার। কি? আমি পেতনি? তবে রে। কথাটা বলে আকাশকে মারার জন্য যায়, তখনই পারুল আক্তার ধরে ফেলে। ঈশা, ঈশা, আকাশ তোর বড় ভাই। তুই এমন করলে তো তোকে আকাশ মেরে সত্যি সত্যি পেতনি বানিয়ে দিবে। আমি জানি ভাইয়ার আমার গায়ে কখনো হাত তুলবে না। আকাশকে জড়িয়ে ধরে। ঠিক বলছি না ভাইয়া? একদম ঠিক কথা। তোদের নিয়েও আর পারি না। তাড়াতাড়ি খেয়ে ভার্সিটিতে, আর ঈশা তুই কলেজে যা। কথাটা বলে পারুল আক্তার চলে যায়। এইদিকে ঈশাও রুমে চলে যায়, আর আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে আসে। আকাশ আর ঈশা নাস্তা করে বেরিয়ে পড়ে। ঈশা আর আকাশ, ওদের দুজনের পথ আলাদা, সেই জন্য আকাশ একটা দিকে যায় আর ঈশা আরেক দিকে যায়। আকাশ পায়ে হেঁটে ভার্সিটিতে আসে, কারণ আকাশের বাসা থেকে ভার্সিটি 6-7 মিনিটের দূরত্ব। আর এই 7 মিনিট দূরত্ব আকাশ একটা হোটেলে ঢুকে প্রতিদিন নিজের ড্রেস চেঞ্জ করে হোটেল থেকে বের হয়, ভার্সিটিতে ঢুকে। ভার্সিটিতে ঢুকতে নতুন নতুন সিনিয়ররা রেগিং তো করবেই, এটাই স্বাভাবিক। ঠিক তেমনটা আকাশের সাথেও হচ্ছে। আকাশ কাউকে জিজ্ঞাসা করতে যাবে তার আগে কেউ আকাশকে ডাক দেয়। ওই নোংরা ছেলে, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর এত নোংরা ছেলে কে আছে? আকাশ কথাটা আশেপাশে দেখছে। সত্যি তো, এখানে আমি ছাড়া তো আর কোনো নোংরা কেউ আশেপাশে নেই। এই, তুই কি এখানে আসবি না তোর ব্যবস্থা করতে হবে? কথাগুলো শুনে আকাশ ওদের কাছে যায়। কি জন্য ডেকেছেন? এই, তোর কি এর চেয়ে ভালো কোনো ড্রেস নেই? কি পরে এসেছিস এখানে? তুই জানিস না এখানে পড়তে গেলে এমন ড্রেস পরে আসতে পারবি না? আমার কাছে পাউন্ড নেই যে ভালো পোশাক কিনবো। কথাটা রকি ওর বন্ধুদের শুনিয়ে বলে। কে রে তুই? সামান্য একটা শার্ট কেনার যোগ্যতা নেই তোর? এই নে ধর, এই পাউন্ড নিয়ে শার্ট আর একটা প্যান্ট কিনে নিবি। আর একটা কথা, আমাদের যখনই দেখবি তখনই সালাম করবি। কিন্তু আপনাদের দেখে তো আমার মতো সেম ইয়ারের মনে হচ্ছে, তাহলে আমি কেন সালাম দিব?
আকাশের কথা শুনে ছেলেগুলো আকাশের দিকে তাকিয়ে আছে। যেখানে আমাদের সাথে কেউ ভয়ে কথা বলে না, সেখানে তুই কিনা আমাদের এই কথা বলা সাহস করলি? দেখুন, আমি কোনো ঝামেলা চাই না, আমাকে যেতে দিন। তোকে ভালো টাকা দিয়েছি, এখন তো সেই টাকা তোর কাছ থেকে নিব, সাথে তোকেও মারবো। কথাটা বলে রকির সাথে ওর বন্ধুরা আকাশকে মারতে যাবে তার আগেই একটা মেয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। কে বে তুই? এতদিন দেখেছি কোনো মেয়েকে টিজ করলে ছেলে এসে বাধা দিত, আর এখন দেখছি তার উল্টো। এতদিন ধরে দেখিসনি তো কি হয়েছে, এখন তো দেখছিস। বাহ, আমাকে দাদাগিরি দেখাচ্ছে। এইদিকে আকাশ দাঁড়িয়ে আছে মেয়েটির পিছনে, কিন্তু এখনই মেয়েটির চেহারা দেখতে পাচ্ছে না আকাশ। এইদিকে রকি এই মেয়েটার কাছে আসতে যাবে, তখনই ছেলেদের একটা বন্ধু রকিকে থামায়। রকি থাক, বড় ভাইকে কেউ মেরে ফেলেছে। কি বলছিস এইগুলো? কার এত বড় সাহস? এদেরকে পরে দেখবি, এখন চল ভাইকে দেখে আসবি। রকি আর ওদের কোনো কথাই বলে না, গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর বন্ধুদের সাথেও লোকজন নিয়ে। এদিকে মেয়েটি এবার পিছনের দিকে তাকায়। মেয়েটিকে দেখে আকাশ তো একদম ফিদা হয়ে গেছে, কেননা মেয়েটি এত স্মার্ট এ সুন্দর, তার সাথে মোটামুটি লম্বাও ঠিক আছে, কিন্তু আকাশের থেকে 4-5 ইঞ্চি ছোট হবে। আকাশ তো তাকিয়ে আছে এদিকে, মেয়েটি আকাশের দিকে তাকিয়ে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সেই জন্য মেয়েটি হাতে তুড়ি বাজিয়ে, এই যে কি দেখছেন এভাবে? আপনি ছাড়া তো আর কাউকে দেখছি না। কি বললেন? কথাটা আবার বলেন তো। কই, কিছু তো বলিনি আমি। এই, আপনি তো একটু আগে কি যেন বলছিলেন। কিছু তো বলিনি। ধন্যবাদ আপনাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য। অন্যায় দেখলে কখনো প্রতিবাদ না করে থাকবে না। আজ ওরা আপনার সাথে এমন করেছে, কাল অন্য কারোর সাথে করতে পারে, তাই প্রতিবাদ করতে শেখেন। আর এইভাবে আসবেন না ভার্সিটিতে, একটু পরিষ্কারভাবে তো আসতে পারেন। এইরকমভাবে আসলে তো স্যারও আপনাকে অনেক কথা শোনাবে। আচ্ছা, আপনাকে যা বলার বলছি, বাকিটা আপনার ইচ্ছা। আমি গেলাম, আর সাবধানে থাকবেন ওদের দেখে। কথাগুলো বলে মেয়েটি চলে যায়। আর আকাশ ভাবতে থাকে, ইস, মেয়েটার নামটাও জানতে পারলাম না। ওই দিন আকাশ আর ক্লাস করে না, চলে আসে বাসায়। এইদিকে রকি ওর বন্ধুদের নিয়ে ওর ভাইকে দেখতে এসেছে। দেখে সে আগের মতো ওর ভাইয়ের বুকে রক্ত দিয়ে এঁকে লেখা, আর টিকটকে ওর ভাইকে কিভাবে মেরেছে তার ভিডিও দেওয়া হয়েছে। এইদিকে পুরো রাজ্যের লোক এই টিকটক আইডিতে ফলো দিয়ে রাখে সমাজে খারাপ মানুষকে মারার ভিডিও দেখার জন্য। এই আইডিটার লোকেশন জানার জন্য অনেক টিম কাজ করেছে, যে কোন লোকেশন থেকে এই টিকটক আইডিটা অপারেটেড করা হয়। লোকেশন বের করার জন্য কিন্তু সব দেশের প্রশাসন ব্যর্থ হয়েছে। তার কারণ টিকটক আইডির লগইন থাকা মোবাইলটা প্রতি সেকেন্ডে 2-3 দেশের লোকেশন দেখাচ্ছে, যার কারণে ওরা এক্স্যাক্টলি লোকেশন বের করতে পারছে না। আর কোনো হ্যাকারে আইডিটা কিছুই করতে পারছে না, কারণ আকাশের এই আইডিটা 2 জন হ্যাকার মনিটরিং করে। ওদের কাজ হচ্ছে এক এক আইডিটা সুরক্ষিত রাখা, সাথে লোকেশন ট্র্যাক করার থেকে বাঁচানো। এইদিকে রকি ওর ভাইয়ের লাশ দেখে কাঁদতে থাকে, কেননা ওর ভাই মেয়ে পাচার করতো, সেই জন্য একে ওর ভাইকে মেরে ফেলেছে। আর একের লোক যাকে মারে তা ভিডিও করে টিকটকে ছেড়ে দেয়, সাথে লোকটাকে কী জন্য মারা হয়েছে সেই সম্পর্কে কিছু কথা লিখে দেয়। আর একে যেগুলো খুন করে ওদের সবার বুকে একে লেখা থাকে, তার মধ্যে অনেকের বুকে রক্ত দিয়ে লিখে দেয়, আবার অনেকের বুকে ছুরি দিয়ে কেটে লিখে দেয়। এগুলো করা হয় যাদের পাপ কাজের উপর নির্ভর করে, যে যত বেশি খারাপ কাজে জড়িত থাকবে তবে তাকে ততটা বেশি খারাপভাবে মারা হবে। আর এইসব কিছু একে করে থাকে, আর একের এই কাজটা সাধারণ মানুষ সাপোর্ট করে, কারণ এদের পাওয়ারের কারণে এরা জেল থেকে ছাড়া পেয়ে যায়, সেই জন্য একে ওদের নিজ হাতেই শাস্তি দেয়। এইদিকে আকাশ আবারও হোটেলে ঢোকে, নিজের ড্রেস চেঞ্জ করার জন্য বাসায় চলে আসে। নিজের ড্রেস চেঞ্জ করে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ঈশা মন খারাপ করে বসে আছে, সেই জন্য আকাশ ইরার পাশে গিয়ে বসে। কি হয়েছে ঈশা, এভাবে বসে আছিস কেন? ভাইয়া ভাইয়া, কলেজে একটা ছেলে আমার সাথে খারাপভাবে অনেক কথা বলেছে। কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, ছেলেটা কে, তুই কি চিনিস? হ্যাঁ ভাইয়া, ছেলেটা হচ্ছে হ্যাঁ ভাইয়া, ছেলেটার নাম জানি না, তবে এতটুকু জানি ছেলেটাকে কলেজের সবাই ভয় পায়। এই ব্যাপার,
কাল আমি তোর সাথে যাব কলেজে, দেখি কে কি করতে পারে তোর। সত্যি ভাইয়া তুই যাবি? আমার বোনকে যে খারাপ কথা বলবে আমি কি তাকে ছেড়ে দিতে পারি তুই বল। আচ্ছা ভাইয়া, তুই তো যাবি, সাথে কিছু বডিগার্ডকে নিয়ে যাবি। বডিগার্ড কেন? তুই তো বডিগার্ডদের সহ্য করতে পারিস না, তোর আশেপাশে থাকে বলে। সেই তুই আজকে বডিগার্ডের কথা বলছিস? ওরা অনেক খারাপ, তুই একা ওদের সাথে পারবি না, সেজন্য বলেছি বডিগার্ড নিয়ে যেতে। পাগলি বোন আমার, তুই কোনো চিন্তা করিস না, আমি সব সামলে নিব। এখন চল আমরা খেতে যাই, আমি আবার বিকেলে একটু বের হব। আমাকেও নিয়ে যা না ভাইয়া, বাসায় বসে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে নিয়ে যাব, এখন চল খেতে যাই, দুপুরে আবার বের হতে হবে। চল তাহলে। আকাশ ও ঈশা একসাথে নিচে নেমে দুপুরের খাবার শেষ করে উপরে এসে রেডি হয়ে বের হয়ে যায়। কিন্তু ভার্সিটিতে যায় এভাবে, আর কোথাও ঘুরতে গেলে বের হয়ে যায় অন্যভাবে। একদম হিরো লুক নিয়ে আকাশ গাড়ি চালাতে থাকে, আর ঈশা আকাশের পাশে বসে কথা বলেই যাচ্ছে। কিছু দূর গিয়ে আকাশ ভার্সিটির ওই মেয়েটিকে দেখতে পায়, কেননা মেয়েটি কয়েকটা ছেলের পিছু পিছু যাচ্ছে। দেখে মনে হচ্ছে এই মেয়েটা ওদেরকে ফলো করছে। এটা দেখে আকাশ ভাবে, এই মেয়েটা এখানে কেন, আর ওই ছেলেগুলোই বা কে? ভাইয়া, কোন মেয়ে কোন ছেলে কিছুই তো বুঝতেছি না। তোকে কিছু বুঝতে হবে না, চুপচাপ থাক। এইদিকে আকাশ মেয়েটার পিছু নিতে গিয়ে ঈশার জন্য পারেনি, সেই জন্য গাড়িটা ঘুরিয়ে ওরা নিজেদের কোম্পানিতে চলে আসে। আর কোম্পানির নাম হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এই কোম্পানির সবাই আকাশ এবং ঈশাকে চেনে, সেই জন্য ওরা গাড়ি থেকে নেমে গেল। ঈশা, তুই আব্বুর সাথে কথা বল, আমি একটু আসতেছি। না ভাইয়া, তুই এখন কোথাও যেতে পারবি না। প্লিজ বোন আমার, বোঝার চেষ্টা কর। একটু মিষ্টি সুরে, আর এই মিষ্টি সুরে ঈশা গলে গেল। ঠিক আছে, যেখানে যাবি তাড়াতাড়ি আসবি, কোনো দেরি যেন না হয়। একটু দেরি হবে না, আমি তাহলে এখন আসতেছি। আকাশ ওখান থেকে বের হয়ে যায়। এইদিকে মেয়েটি ছেলেগুলোকে ফলো করতে করতে একটা পুরাতন বিল্ডিংয়ের কাছে চলে আসে। আসলে ছেলেগুলো ইচ্ছে করেই এখানে এসেছে যাতে করে মেয়েটাকে ধরতে পারে। ঠিক তাই হলো, ওরা মেয়েটিকে নিজেদের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে, যা মেয়েটা কিছুক্ষণ পরে বুঝতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, মেয়েটি ওদের হাত থেকে আর রক্ষা পেল না। ওরা মেয়েটিকে চারদিক থেকে ঘিরে ধরে দাঁড়ালো। আজকে তো ভার্সিটিতে অনেক কিছু দেখিয়েছিস, তো এখন দেখা তোর সেই জেদ। আর তুই কি মনে করেছিস আমি তোকে এভাবেই ছেড়ে দিব? আমার ভাই মারা যাওয়াতে তোকে কিছু বলিনি তখন, এখন তোকে কে বাঁচাবে? তোর জন্য ভার্সিটির সবার মন থেকে ভয় অনেকটা উঠে গিয়েছে, কারণ তুই আজ সবার সামনে প্রতিবাদ করেছিস। তাই আজকে তো তোকে এমন একটা শিক্ষা দেব যাতে করে কারোর কাছে মুখ না দেখাতে পারিস। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি আপনাদের কাছে হাত জোর করছি। রকি যখন মেয়েটির কাছে যাবে তখনই কেউ আড়াল থেকে একটা ইটের টুকরো নিয়ে রকির গায়ে মারে। ইটের টুকরো পড়তে রকি অনেকটা ব্যথা লাগে, সেজন্য রকি জিদের বসে দেওয়ালের দিকে তাকায়। কিন্তু দেওয়ালের পিছনে থেকে মুখে মাস্ক পরা আর কালো কোট পরা একটা ছেলে বেরিয়ে এলো। সবাই তো হা হয়ে তাকিয়ে আছে, কেননা ছেলেটাকে অনেকে একের মতো লাগছে, কারণ একে সবসময় এই পোশাকেই টিকটকে আসতো। মানুষকে মারার সময় ভিডিও করে তা টিকটকে দিত, সেই জন্য ওই খবরগুলো দেখলে ওদের গা শিউরে ওঠে। এইদিকে মেয়েটি তো তাকিয়ে আছে এক দৃষ্টিতে, তাকিয়ে আছে ওর দিকে। কে রে তুই? আমার নামটা না হয় পরেই জানবি, এখন মেয়েটাকে ছেড়ে দে। তার আগে তোর নাম বল। আমার নামটা শোনার পর হয়তো তাই বেঁচেও না থাকতে পারিস। কথাটা শুনে রকি একটু ঘাবড়ে যায়, তবু মনে একটু সাহস নিয়ে বলে, তুই জানিস আমি কে? তুই কে আমি তা জেনে কি করব? মেয়েটাকে না ছেড়ে দিলে তুই আর পৃথিবীর আলো দেখতে পারবি না। তাই নাকি? এই তোরা দাঁড়িয়ে না থেকে শালাকে সাইজ কর, পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে বলল। ওরা রকির কথা শুনে যে যা কিছু হাতে নিয়ে ফেলে তা নিয়ে একে মারতে এলো। কিন্তু একে এই ওদের সবাইকে 1 মিনিটে মেরে মাটিতে শুইয়ে দেয়। আর এইদিকে রকি তো ভয়ে শেষ, কেননা এখন একমাত্র ওই মার খাওয়া বাকি আছে। ওকে না মেরে মেয়েটির কাছে যায়, এতে মেয়েটি ঘাবড়ে যায়। আপনার পায়ে জুতো খুলে একে যত ইচ্ছে মারতে পারেন, আর এ যদি কোনো প্রতিবাদ করে তাহলে এখানেই ওর লাশ ফেলে দিব।
একের কথা শুনে মেয়েটি ভয়ে ভয়ে জুতো খুলে রকির গালে বাড়ির উপর বাড়ি দিতে থাকে। রকির গাল দুটো লাল হয়ে গেছে। আর এই ভিডিও একে ওর লোকের কাছে পাঠিয়ে দিল, আর সাথে এটাও বললো মেয়েটির ছবি ঝাপসা করে দেওয়ার জন্য, নয়তো ওরা সমস্যা করতে পারে আর মেয়েটির সব ইনফরমেশনও জেনে জোগাড় করতে পারে। হয়েছে, আর মারতে হবে না। মেয়েটি মারা থামিয়ে দেয়। এরপর যদি আর এমন করতে দেখি তাহলে তোর জানটা থাকবে না, মনে রাখিস। এখন যা এখান থেকে। একের কথা মতো সব ওখান থেকে চলে আসে আর মেয়েটি নিজের হাতটায় বাড়িয়ে দেয়। হাই, আমি ইরা চৌধুরী। আমি একে। ইরা একের নামটা শুনে অনেক চমকে ওঠে, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে, তবু নিজেকে সামলিয়ে নেয়। আপনি না থাকলে আজকে আমার কি হতো? চিন্তা করবেন না, এরপর থেকে আর তেমন কিছু হবে না। আপনার চেহারাটা কি দেখতে পারি? আমাকে যারা দেখে তারা বেঁচে থাকে না, তাই আপনার সাথে আর কোনো কথা বলছি না। ভালো থাকবেন। কথাটা বলে একে কোথায় যেন হারিয়ে যায়। এদিকে ইরা তো ভেবেই পাচ্ছে না ওর সাথে একে নিজে থেকে কথা বলছে। এরপর ইরাও ওখান থেকে চলে আসে। এইদিকে আকাশ গাড়ি নিয়ে ওদের অফিসে চলে আসে। অফিসে ঢুকেই দেখে ঈশা বসে আছে। ঈশা, দেখ ভাইয়া চলে এসেছে। এত দেরি কেন করলি? কোথায় দেরি করলাম? চল, আব্বু তোর জন্য অপেক্ষা করছে। আকাশ, ঈশা ও আব্বুর কেবিনে আসে। আকাশকে দেখে শাহজাহান চৌধুরী দাঁড়িয়ে আকাশের কাছে টেনে নিয়ে ওনার চেয়ারে বসায়। আর শাহজাহান চৌধুরীর সামনে অনেক বড় বড় বিজনেসম্যান বসে আছে, কিন্তু ওনারা কিছুই বুঝতে পারছে না শাহজাহান চৌধুরী কেননা এই ছেলেটাকে নিজে চেয়ারে এনে বসালো। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার বড় ছেলে আকাশ, আর এ হচ্ছে আমার ছোট মেয়ে ঈশা। আর আমার পরে আমার সব কিছু দেখাশোনা করবে আমার বড় ছেলে আকাশ। কথাগুলো শুনে এখানে থাকা সবাই হাততালি দেয় আর ঈশাও অনেক খুশি হয় এতে করে। এরপর আকাশ ওখানে ওনাদের সাথে অনেক কথা বলে ওখান থেকে ঈশাকে নিয়ে চলে আসে বাড়িতে। এইদিকে সিবিআই অফিসে একটা মেয়ে নতুন জয়েন্ট করে। ওই মেয়েটি যেমন সুন্দর তেমন অনেক দক্ষ, কোনো মিশনে আজ পর্যন্ত ফেল করেনি। সবগুলো মিশন অনেক সুন্দর করে সততার সাথে কাজ করে এসেছে, সেই জন্য আজকে ওকে ডাকা হয়। আর যেহেতু মেয়েটা একজন সিবিআই অফিসার, তাই ওদের বেশিরভাগই মিশনগুলো নিজের পরিচয় গোপন রেখে কাজগুলো করতে হয়। সেই জন্য আজকে ওই মেয়েটিকে একে ধরার জন্য দায়িত্ব দেওয়া হলো। বুঝতে পারছো, তোমার মিশন হবে একে সম্পর্কে সব তথ্য আমাকে দেওয়া, আর তোমাকে তোমার পরিচয় গোপন রেখে সব কাজ করতে হবে। যদি প্রয়োজন হয় তুমি আমাদের সাহায্য পাবে, তবে সাবধানে থাকবে। একে অনেক ভয়ঙ্কর, আর আজ থেকে তোমার ছদ্মনাম হবে SA। আর তোমাকে সাহায্য করার জন্য আর একটা মেয়ে আছে। তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি কাল থেকে এখানে জয়েন হয়ে যাবে, আর সামনে কি করতে হবে না হবে ও তোমাকে সব বুঝিয়ে দিবে। স্যার, এই মিশন লিড করবে কে? মিশন লিড করবে তুমি, কিন্তু তুমি ওর কথার উপর কথা বলবে না, কারণ তোমাকে যার কাছে পাঠাচ্ছি ও কিন্তু তোমার থেকে ও ডেঞ্জারাস, তাই কেয়ারফুলভাবে থাকবে। কিন্তু স্যার, আমি ওকে চিনব কি করে? তোমাকে ওকে চিনতে হবে না, ওই তোমার উপর নজর রাখবে, আর তোমাকে কি কি করতে হবে তা ও তোমাকে ওই সিক্রেট কোডের মাধ্যমে জানিয়ে দিবি। ঠিক আছে স্যার, কিন্তু আমি কি ওই মেয়েটার নাম জানতে পারি? ওর সিক্রেট নাম হচ্ছে NJ। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। বড় অফিসারের সাথে কথা বলে মেয়েটি বের হয়ে আসে। এইদিকে পরের দিন আকাশ ঈশার সাথে ওর কলেজে চলে যায়। কলেজে গিয়ে আকাশ জিজ্ঞাসা করে, কোন ছেলেটা ঈশা? এরপর ঈশা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ওই যে হলুদ গেঞ্জি পরা ছেলেটা। তুই তাহলে বাড়িতে যা। কেন ভাইয়া? আর আমি থাকলে সমস্যাটা কোথায়? আমি ওদের কিছু বললে ওরা যদি তোকে দেখে তাহলে সমস্যা করবে। তোর সাথে আর মাত্র কয়েকটা মাস, তারপর তো তুই ভাইয়ার সাথে ভার্সিটিতে ভর্তি হয়ে যাবি। সেই জন্য আমি চাই না কোনো সমস্যা হোক, তাই তুই বাসায় যা, আমি ওদের দেখছি। ঠিক আছে ভাইয়া, কিন্তু আমার না খুব ভয় করছে। কিছু হবে না আমার, তুই গাড়ি নিয়ে চলে যা, আমি এদের সাথে কথা বলে ভার্সিটিতে যাব। অন্যদিকে আকাশ গেট দিয়ে ভিতরে ঢুকে ছেলেটার সামনে এসে দাঁড়ায়। সামনে গিয়ে ছেলেটাকে ভালো করে দেখতে থাকে। তুই কে রে? আমার দিকে এভাবে তাকিয়ে আসিস কেন? তোর জন্য মেয়ে দেখব, সেই জন্য একটু দেখতেছি, কিন্তু তোর যা চেহারা তাতে তো কোনো মেয়ে তোর দিকে ফিরেও তাকাবে না। আচ্ছা, তোর নাম আর পরিচয়টা বল, দেখি কি করতে পারি।
এইদিকে কলেজের সবাই আশ্চর্য, কেননা একটা ছেলে যে কিনা এমনভাবে কথা বলছে জীবনের সাথে, আর ছেলেটির সাহস দেখে জীবনও ভাবতেই থাকে। কে এই ছেলেটি? যেখানে আমাকে সবাই ভয় পায় সেখানে এই ছেলেটি কিনা এখানে দাঁড়িয়ে কথা বলছে। চিন্তা করে লাভ নেই, কারণ আমি আজকে তোকে একটা শিক্ষা দেব কি করে মেয়েদের সম্মান দিতে হয়। কথাটা বলা না শেষ হতেই জীবন ছেলেটাকে মারতে থাকে, আর ওকে মার খেতে দেখে অনেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর জীবনের কাছে থাকা ছেলেগুলো আকাশকে মারার জন্য ওর দিকে ছুটে আসছে, কিন্তু আকাশও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওদের সবাইকে এক এক করে মেরে মাটিতে শুয়ে দেয়, আর এইগুলো দেখে কলেজের সবাই আকাশের ফাইট করা দেখছে। অনেক মেয়ে তো আকাশের উপর ফিদা হয়ে গিয়েছে, আর অনেকে তো ফাইট করাটা ভিডিও করে রেখে দিয়েছে, যাতে করে কোনো এক সময় ওরা ভিডিওর মাধ্যমে আকাশকে খুঁজে বের করতে পারে। আকাশ ওদের সবাইকে মারে, ওখান থেকে বের হওয়ার আগে শুধু একটা কথা বলে, আজকের পর থেকে যদি কেউ মেয়েদের টিজ করার চেষ্টা করিস তাহলে জানে বাঁচতে পারবি না, বলে দিলাম। কথাগুলো বলে আকাশ আর ভার্সিটির দিকে যাওয়ার জন্য বের হতে যাবে, তখনই অনেক মেয়ে আকাশকে ডাক দেয়, কিন্তু আকাশ ওই দিকে না তাকিয়ে বের হয়ে চলে আসে। এসে প্রতিদিনের মতো ড্রেস চেঞ্জ করে ভার্সিটিতে যায়। ওখানে গিয়ে সবার কাছে শুনতেছে গতকাল রকিকে একের লোক ধরে নিয়ে গিয়েছিল, সাথে কোনো একটা মেয়ের জুতার বাড়ি খেয়ে রকি এখন হসপিটালের ভিতরে। এইদিকে পুরো ভার্সিটির রকির তো আর কোনো মান সম্মান কিছুই থাকলো না, কিন্তু রকির এই ভিডিওটা যে এইভাবে একের লোক ভাইরাল করবে তা তো কেউ জানতো না, এবং কি হীরা মেয়েটাও না। আকাশ আজকে নিজের ক্লাসে এসে দেখে কোথাও তেমন জায়গা নেই, শুধু একটা মেয়ের পাশে সিট খালি আছে। সেই জন্য আকাশ ওই সিটে গিয়ে বসে পড়ে বসে স্যারের কথা শুনতে থাকে। তখন পাশে থাকা মেয়েটি আকাশের দিকে লক্ষ্য করে। আরে আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো এই ক্লাসেই পড়ি, নতুন ভর্তি হয়েছি। আর আপনি? আমিও নতুন। আপনার নাম? এরা চৌধুরী। আর আপনার? আমি আকাশ। এভাবে ওরা কথা বলতে থাকে। ওদের কথা বলা দেখে লেকচার ওদের ক্লাস থেকে বের করে দেয়। তখন আকাশ আর এরা কিছু করার ছিল না, সেই জন্য ওরা দুজনে ক্লাস থেকে বের হয়ে যায়। ওরা দুজনে ক্লাস থেকে বের হয়ে একটা গাছের নিচে এসে দাঁড়ায়। তখনই এরা বলে ওঠে, আপনি কি টিকটক ইউজ করেন? টিকটক? সেটা আবার কি? ওফ, আপনি দেখছি পোশাকের সাথে নিজেও একটা হাঁদারাম। আমাকে দেখতে কি ওইরকম লাগে? নিজেকে আগে কখনো আয়নায় দেখেছেন? আমার বাসায় তো আয়না নেই, সেজন্য কখনো নিজেকে দেখার সুযোগ পাইনি। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আরে কি যে বলেন, আমি কেন ঠাট্টা করব? আর টিকটক সম্পর্কে আমি কিছু বুঝি না। আচ্ছা, টিকটকে মানুষ কি করে? ভিডিও বানিয়ে আপলোড করে। ও, আমি ওইসব টিকটক সম্পর্কে আইডিয়া নেই। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি তাহলে তুমি করে বলি। আকাশ তো কিছুক্ষণ চিন্তা করলো আর মনে মনে ভাবছে, আচ্ছা, মেয়েটার কোনো মতলব নেই তো? কিছু বলছেন না যে? ঠিক আছে, একই ক্লাসে যখন পড়ি তাহলে তুমি করে বলাই যায়, কিন্তু আপনার সাথে কি আমার মানায়? আমার পোশাক আর আপনার পোশাক পুরো আলাদা। এই দিক দিয়ে আলাদা তা ঠিক, কিন্তু এটাও পরিবর্তন করে ফেলবো, চিন্তা করো না। ছি ছি ছি, আপনি কি? ও সরি, তুমি কি না একটা ছেলের পোশাক চেঞ্জ করবে? ও খোদা, আমি কি বলছি তোমার পোশাক নিজ হাতে চেঞ্জ করব? তাহলে কিভাবে? চলুন আমার সাথে। এরা আকাশকে গাড়িতে করে একটা শপিং মলে নিয়ে যায়। ওখানে গিয়ে ভালো ভালো দেখে কয়েকটা শার্ট প্যান্ট কিনে দেয় আকাশকে। কাল থেকে এগুলো পরে আসবে। এগুলো আমার। নয়তো কি আমার জন্য কিনেছি? কিন্তু আমার কাছে তো এত পাউন্ড নেই। তোমাকে পাউন্ড দিতে হবে না, আমি এইসব তোমাকে গিফট করলাম। এবার ঠিক আছে, এখন তুমি বাড়িতে যাও, আমার কিছু কাজ আছে। আর তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যাও। এইদিকে আকাশের আর কিছু করার ছিল না, ইরাকে মোবাইল নাম্বারটা দিয়ে আকাশ বাসায় চলে আসে। এসে দেখে ঈশা বসে আছে, সেই জন্য ঈশার কাছে যায়। ঈশা, এরপর থেকে ওই ছেলেগুলো তোকে আর বিরক্ত করবে না। সত্যি বলছিস ভাইয়া? হ্যাঁ সত্যি, যদি করে তাহলে আমি তো আছি। কিন্তু ভাইয়া, তোর হাতে এইগুলো কি? তোর তো আলমারি ভর্তি পোশাক, তাহলে আবার এইগুলো? এই, তোর যে আলমারি, এত জামা, আমি কি একবারও বলেছি তুই এত শপিং কেন করছিস? আম্মু, তোমার এই মেয়ে আমাকে খোঁটা দিচ্ছে। ওই বান্দরের বাচ্চা, আমি তোকে খোঁটা দিচ্ছি তাই না? দেখো, তোমাকে বাদর বলছে। তোদের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব।
এই কথা বলে পারুল আক্তার চলে যায়। আর আকাশ আর ঈশা ঝগড়া করে বাড়ি মাথায় তুলছে। এটা তো ওদের প্রতিদিনের ঘটনা, কিন্তু ওরা যাই করুক না কেন কখনো কেউ কারোর চোখের পানি দেখতে পারে না। এইদিকে এসেও নতুন একটা শহরে এসেছে, কেননা আজ থেকে ওর মিশন হবে একে সম্পর্কে সব তথ্য বের করা, সাথে ওকে ধরতে কি কি করতে হবে সব কিছু তো একের সাথে মিলেই বলা যাবে। কিন্তু আজ পর্যন্ত একে দেখেনি, আর ও কোথায় থাকে এই সব কিছু কেউ জানে না। এইদিকে এসে নতুন একটা শহরে আসে এবং অফিস থেকে ওকে হেডকোয়ার্টারে বাসা দেওয়া হয়েছে, যেখানে এসের মতো আরও অনেকেই থাকে, যাদের পরিচয় সবসময় গোপন থাকে, আর ওরা নিজেদের পরিচয় গোপন করতে এক্সপার্ট। এসে নিজের রুমে গিয়ে রেস্ট নেয়। আচ্ছা স্যার, যে বললো আমাকে ওই মেয়েটি খুঁজে নেবে, আর আমার থেকেও ওই মেয়েটি সাংঘাতিক, কিন্তু কে এই মেয়েটি যে আমাদের থেকেও চক্ষুষ? এইসব কিছু ভাবতে থাকে, তখনই এসে ডাক পড়ে। সেই জন্য ওইখানে প্রধানের কাছে যায়, কেননা ওখানে বাকি কথা উনি বলবে কি করতে হবে কখন। সেই জন্য এসে প্রধানের রুমে যায়। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ বসো, তোমাকে যে জন্য ডেকেছি, আগের অফিসার তোমাকে তো বলেছে কি কি করতে হবে। হ্যাঁ স্যার, আমাকে বলেছিল একে সম্পর্কে সব তথ্য বের করার জন্য, আর এই বিষয়ে আমাকে একটা মেয়ে হেল্প করবে। কিন্তু স্যার, আমাকে এও বলেছিল ওই মেয়েটা আমাকে আমাকে হেল্প করবে, কিন্তু আমাকে নাকি ওই মেয়েটা অর্ডার ফলো করতে হবে। কিন্তু আমি ওই মেয়েটাকে চিনব কি করে? সেই তোমাকে সব কিছু জানিয়ে দিবে, তুমি এখন নিজের রুমে গিয়ে রেস্ট নাও। ওকে স্যার। এইদিকে আকাশ সকালবেলা বের হয় ভার্সিটিতে যাবে বলে, তখন ঈশা আকাশের সামনে আসে। ভাইয়া, আমাকে তুই আজকে কলেজে দিয়ে আসবি? কেন বলতো? ওই ছেলেগুলো যদি আজকেও বিরক্ত করে, তখন কি করব আমি? ওরা কেউই তোকে বিরক্ত করবে না, তুই এখন যা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ভার্সিটিতে যাব। কথাগুলো বলে আকাশ আজকে ইরার দেওয়ার শার্ট প্যান্ট পরে ভার্সিটিতে আসে, আর ইরাকে দেখে একটা মেয়ের সাথে কথা বলতেছে, সেই জন্য আকাশ ইরার কাছে যায়। কেমন লাগছে আমাকে? আকাশের কথা শুনে ইরা ও ইরার কাছে থাকা মেয়েটি পাশ ফিরিয়ে তাকায়। ওর পাশে তাকিয়ে দেখে আকাশ। আরে তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আর এই মেয়েটি কে? ও হচ্ছে সাজ, নতুন ভর্তি হয়েছে, আর আমাদের সাথে কথা বলার জন্য এসেছে। এই ছেলেটিকে? ও হচ্ছে আমার ফ্রেন্ড। কি ও আপনার মতো? হ্যাঁ, কোনো সমস্যা আছে? তা বলতে চাইনি। আচ্ছা, আমাদের রুমটা কোন দিকে? ক্লাসের সময় হয়ে গিয়েছে, আমরা তিনজন না হয় একসাথেই যাই। এরপর ওরা তিনজন একসাথে ক্লাস করতে চলে যায়। অন্যদিকে ঈশা আজকে কলেজে গিয়ে ওর ছেলেগুলোকে না দেখতে পেয়ে অনেক খুশি, সেই জন্য ঈশা ক্লাসে চলে গেল। ক্লাসে ঈশার অনেক বান্ধবী হলো, ওরা সবাই টিকটক চালায়, সেই জন্য ওরা ঈশাকে টিকটক চালানোর পারমিশন দেয়। আচ্ছা, টিকটকে কি এমন আছে যে খুলতে হবে? এরপর ওরা আকাশকে একে যে মানুষের মারছে তার ভিডিওগুলো দেখায়। এগুলো কি দেখাচ্ছিস তোরা? আরে এগুলো হচ্ছে একের কাজ, ও সমাজে খারাপ মানুষকে মেরে টিকটকে ভিডিও বানায়। আমরা তো ওর ভিডিওগুলো দেখার জন্যই টিকটক অ্যাকাউন্ট খুলি। না, আমি ভাইয়ার অনুমতি না নিয়ে অ্যাকাউন্ট খুলবো না। কি, তোর আবার ভাইও আছে নাকি? পরিচয় করে দিস তো। উনি আমার বড় ভাই। তাতে কি হয়েছে? আমাদের মধ্যে কাউকে যদি তোর ভাই পছন্দ করে ফেলে, তাহলে আমাদেরকেও তো তোর ভাবি হতে পারবো। আমার ভাইয়ার সামনে গেলে হয়তো তোরা কথাও বলতে ভয় পাবি। সত্যি এতটাই ডেঞ্জারাস? এখন বাসায় যাব, কালকে কথা হবে। এইদিকে আকাশ, ইরা ও সাজ ক্লাসে শেষ করে বাহিরে এসে বসে আছে। তখনই ইরা বলে উঠল, আচ্ছা আকাশ, টিকটক দেখো? টিকটক? ওটা আবার কি? আরে ওখানে সবাই ভিডিও দেয়। না, আমি বুঝি না এই বিষয়ে। এইদিকে সাজ বলে ওঠে, কেন, কি হয়েছে ইরা? আরে গতকাল আমি একে দেখেছি। একের নাম শুনে সাজ একটু চমকে ওঠে। ইরা, তুমি কি ওর চেহারা দেখেছ? আর ও দেখতে কেমন? আমি চেহারা দেখিনি। ও, কিন্তু তোমার সাথে কিভাবে দেখা হলো? এরপর ইরা ওই দিনের ঘটনাগুলো ওদের বলতে থাকে। ঘটনাগুলো শুনে তো ওরা অবাক, তার চেয়ে বেশি অবাক হয় সাজ। কিন্তু একে কি করে জানলো তুমি বিপদের মধ্যে ছিলে? হয়তো একে তখন ওই জায়গায় কোনো কাজ ছিল, তখন হয়তো ইরাকে দেখে, সেজন্য ওকে বাঁচিয়েছে। এটা হতে পারে, নয়তো আমাকে কেন একে শুধু শুধু বাঁচাবে বলো? আচ্ছা, তুমি কি করে বুঝলে এটা একে ছিল? আরে ও নিজে আমাকে তা বলেছে যে ওই একে।
কিন্তু সত্যি বলেছে না মিথ্যে বলেছে তা তো আর আমি জানি না। এইভাবে ওরা কথা বলতে থাকে। তখনই ভার্সিটিতে কয়েকটা পুলিশের গাড়ি ঢুকে। পুলিশের গাড়িগুলো থেকে কয়েকজন ছেলে নেমে এলো। ওদেরকে কেউ চিনতে পারছে না, কেননা এর আগে এদের আর কেউ দেখেনি, সেই জন্য। পুলিশ অফিসার এসে সবাইকে জিজ্ঞাসা করে কেউ এদের চিনে কিনা। তখন ওখানে মার খাওয়া একটা ছেলে বলে ওঠে, স্যার, ওই ছেলেটা আমাদের মেরেছে। কোন ছেলে? তাড়াতাড়ি বল আমাদের। ওই যে দুটো মেয়ের সাথে বসে আছে। ছেলেটির কথা শুনে দুজন পুলিশ এগিয়ে আসে, আকাশের সামনে দাঁড়ায়। আপনাকে আমাদের স্যার ডাকছে। আমাকে কেন? আমি তো কিছু করিনি। এত কিছু জানি না, আমাদের সাথে যেতে হবে, তাড়াতাড়ি করেন। এইদিকে ইরা আর শ্বাস কিছুই বলছে না, ওরা শুধু তাকিয়ে দেখছে। আকাশ ওদের থেকে পুলিশ অফিসারের কাছে আসলো। স্যার, আমাকে ডেকেছেন? তুই নাকি এদের মেরেছিস? বিশ্বাস করেন স্যার, আমি এসবের কিছুই জানি না। তাহলে এরা কি মিথ্যে বলছে? হবে হয়তো। আমি একজন সাধারণ মানুষ, এদের সাথে নিজেকে জড়িয়ে কেন রাখবো? তাছাড়া এদের সাথে না আমার কোনো শত্রুতা আছে, না ওদের সাথে আমার। তাহলে আমি কেন শুধু শুধু ওকে মারতে যাব? আপনিই বলুন। ভালোই তো কথা বলতে পারিস, কিন্তু তোকে আমরা নজরে রাখবো, মনে রাখিস। কথাগুলো বলে পুলিশগুলো চলে যায়। অন্যদিকে ইরা ও শ্বাস দুজনে আকাশের পাশে চলে আসে। কি হয়েছে আকাশ? পুলিশ তোমার সাথে কি কথা বলছিল? আরে আর বলো না, আমি নাকি ওইগুলোকে মেরেছি, সেজন্য এসেছে কথা বলতে। ওনারা কি করে জানলো যে তুমি এখানে আছো? আরে ওদের এনেছে, আমরা কেউ চিনি কিনা ওদেরকে, কিন্তু ওরা তো আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, চিন্তা করার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আর আমাকে বাসায় যেতে হবে, কাজ আছে। ওরা তিনজন তিন দিকে চলে যায়। এইদিকে আজকের রাতে সবাই ওদিকে আগ্রহে মোবাইল নিয়ে বসে আছে, কখন একে ভিডিও দিবে। কিন্তু আজকে কোনো মানুষ মারার ভিডিও দেয়নি। তবে যে একে গতকাল একটা মেয়েকে বাঁচিয়েছে, আজকে তার সম্পর্কে বলতে থাকে। আমি একে, মাফিয়া জগতের সেরা আমি। আমার চেয়ে বড় মাফিয়া যারা আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানুষদের টাকা মেরে খাওয়াই ওদের লক্ষ্য। কিন্তু আমি যতটা কঠিন, আবার ঠিক ততটাই ভালোবাসি মানুষকে। আর এই ভালোবাসার মধ্যে অন্যতম হচ্ছে আমার ভালো লাগা একটি মেয়ে। আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু জানি না কখনো ওকে মুখ ফুটে বলতে পারবো কি না। সেই জন্য আমি আজকে থেকে ওকে সব দিক থেকে প্রোটেক্ট করব। ওর আশেপাশে কোনো খারাপ মানুষকে আসতে দিব না। তবে আজকে কাউকে পাইনি যে মারবো, কারণ আমি কোনো নির্দোষ ব্যক্তিকে মারতে পারবো না। সেজন্য আজকে আর কোনো মার্ডারের ভিডিও দিলাম না। কথাগুলো বলে একে চলে যায় টিকটক থেকে। অন্যদিকে এই ভিডিও সব দিকে ছড়িয়ে যায়। এই ভিডিওটা নিয়ে প্রশংসনীয় লোক অনেক আনন্দ হয়, কেননা ওই মেয়েটিকে খুঁজে ফেলে একে ধরতে সুবিধা হবে। কিন্তু সবাই জানে মেয়েটিকে বাঁচিয়েছে, কিন্তু কোন মেয়ে সেই সম্পর্কে তো ওরা কেউ জানে না। হীরা তো ভিডিওটা দেখে হাত থেকে মোবাইলটা পড়ে যায়, আর হীরা বুঝতে পারে একে যখন ওর পিছনে লেগেছে তখন তিনার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এইদিকে অফিসার এসএকে ডেকে পাঠায়। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি একে, যে ভিডিওটা আপলোড করেছে ওখানে যে মেয়েটার কথা বলেছে, তোমাকে এখন খুঁজে বের করতে হবে ওই মেয়েটাকেই। স্যার, চিন্তা করবেন না, খুঁজে বের করব। কিন্তু স্যার, একে হয়তো এটা চালও হতে পারে। কিভাবে বলছো তুমি? এটা তো সত্যও হতে পারে। স্যার, একে যদি কোনো মেয়েকে সত্যি ভালো লাগতো তাহলে সে ইচ্ছে করলে মেয়েটিকে তুলে নিয়ে যেতে পারতো, কিন্তু এরকম কিছুই সে করেনি। আমার মনে হয় এটা ওর চাল। তাহলে সবাই মেয়েটিকে খুঁজতে থাকবে, আরও এইদিকে অন্য কোনো কাজ শেষ করবে, যা হয়তো পুলিশ বা অন্য কেউ ডিপার্টমেন্টের জন্য পারছে না, সেজন্য আমাদের মনোযোগ সরাতে এই প্ল্যান করেছে। তোমার কথাও মানা যায়, কিন্তু এখন তো এমন কোনো মিটিং কিংবা মিছিলও নেই যে একে কিছু একটা করবে। ওইগুলো নেই তো কি হয়েছে, 2 দিন পর আমাদের দেশে একজন লোক আসার কথা, উনি নয়তো একে নেক্সট টার্গেট। ও সিট, আমার তো মাথায় আসেনি ওই লোকটা। তো এখানে ব্যবসা করার জন্য কথা বলতে আসবে, তাহলে একে ওনাকে ধরে নিয়ে গিয়ে কী লাভ? তাহলে তো ওই লোকটার সম্পর্কে সব তথ্য জোগাড় করলেও বুঝতে পারবো ওই লোকটা কতটা সৎ। তাহলে তুমি এখনই কাজে লেগে পড়ো, আর কালকের মধ্যে আমাকে রিপোর্ট করবে, কেননা তোমার কথা সত্যি হলে ওই লোকটাকে বাঁচাতে হবে।
স্যার তাহলে আমি আসি। অন্যদিকে ভিডিও দেখে এরা তো বুঝতে পারছে না কি করবে, কারণ ভেবেছিল আকাশকে বলবে, কিন্তু আকাশ তো এইগুলোর কিছুই বুঝছে না যে ওকে বলে কোনো হেল্প পাবে। এইদিকে এরা তো ভিতরে ভিতরে ভয়ে শেষ। অন্যদিকে ঈশা আকাশের কাছে যায়। ভাইয়া একটা কথা বলবো? কি কথা? আর তোকে চিন্তিত কেন দেখাচ্ছে? আমি না টিকটক ইউজ করব। হঠাৎ এই টিকটক ইউজ করার চিন্তা তোর মাথায় কেন আসলো? না আসলে আমার কলেজ ফ্রেন্ডগুলো ইউজ করে তো, ওরা আমাকেও করতে বলছে, তাই আমি ওদের বলছি আমার ভাইয়া যদি ইউজ করতে বলে তাহলে করব, নয়তো করব না। বুঝলাম, তবে খুলতে পারিস একটা শর্তে। কি শর্ত ভাইয়া? কখনো নিজের ভিডিও ছাড়তে পারবি না। যদি এই কথাটা দিতে পারিস তাহলে তুই খুলতে পারিস। আমি কোনো কিছু বলবো না তোকে। থ্যাংক ইউ ভাইয়া। আকাশকে জড়িয়ে ধরে, সত্যি তুই আমার লক্ষ্মী ভাই। হয়েছে, এবার যা, আমি একটু বের হব। আরও একটা কথা বলার ছিল। আবার কি কথা? আমার সাথে কাল কলেজে যাবি, ওখানে 20 মিনিটের মতো থেকে তুই চলে আসিস। আচ্ছা, তোর মতলবটা কি বলতো? কোনো মতলব নেই, বিশ্বাস কর ভাইয়া। ঠিক আছে, যাব। আমি এখন বের হচ্ছি, আর রাতে হয়তো ফিরতে নাও পারি, কিন্তু সকালে তোর কলেজে ঠিকই পৌঁছে যাব। ঠিক আছে ভাইয়া। এইদিকে আকাশ বের হয়ে ইরাকে কল দেয়। কই তুই? আর বলিস না, ওই একের বাচ্চা নাকি আমাকে পছন্দ হয়েছে। তাহলে তো ভালো কথা। এমনিতে সবাই একে ভয় পায়, আর তুই যদি একে বিয়ে করিস তাহলে তোকে তো পুরো শহরের ছেলেরা ভয় পাবে। ফাজলামো করিস না তো, আমি তো ভয়ে বাসা থেকে বের হতে পারছি না। কি বলিস? তোর তো নিজেরও পাওয়ারের অভাব নেই, আর না পাউন্ডের অভাব। তুই কি করে জানিস? আমার পাউন্ড আর আমাদের অনেক পাওয়ার আছে, আর আমি তোকে কখনোই এই বিষয়ে কোনো কথা বলিনি। আরে তুই তো বললি তোর বাবার অনেক পাউন্ড, আর তুই যে গাড়ি করে আসিস ওটা তো অনেক দাম। আর যাদের কাছে অনেক পাউন্ড আছে তাদের পাওয়ার থাকবে না, তা কি করে হয়? তবুও আমি বাসা থেকে বের হব না কয়েকদিন। তুই একা একা ভার্সিটিতে যাইস, আর পারলে সাজের সাথে আড্ডা দিস। আচ্ছা, আমি ভার্সিটিতে গেলে তোকে জানাবো। আর আমি একটা জায়গায় যাচ্ছি, কাল হয়তো আমিও ভার্সিটিতে আসতে পারবো না। ঠিক আছে, আমার অনেক টেনশন হচ্ছে। ভার্সিটিতে আসলে কথা হবে। আকাশ এখন কি করবে কিছুই বুঝতেছে না। কথা শেষ করে আকাশ বের হয়ে যায়। অন্যদিকে আজ রাতে এয়ারপোর্ট থেকে একটা লোক বের হয়ে আসবে। সে এই দেশে এসে একটা কোম্পানির সাথে ব্যবসা সংক্রান্ত কথা বলার জন্য, সেজন্য ওনার যেতে কোনো সমস্যা না হয় এই জন্য লোকটা সিকিউরিটি দেওয়া হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা হলো এই লোকটা এখন পর্যন্ত বের হয়ে আসলো না। সেজন্য কিছু লোক ভিতরে গিয়ে জানতে পারে ওই লোকটা প্লেন থেকে নামার পর আর ওনাকে দেখা যায়নি। অন্যদিকে এসে আর বড় অফিসারের কাছে আসে। স্যার ওই লোকটার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, ওই লোকটা মোটেও ভালো না। কেননা ওই লোকটার উপর আগে 5টা কেস ছিল, কিন্তু টাকার জোরে ওই লোকটার সবগুলো কেস বন্ধ করে দেয়। আর লোকটা বাংলাদেশে। তাহলে তো তোমার কথাই ঠিক, একে ওই লোকটাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তাহলে তো ওই লোকটাকে যে করেই হোক আমাদের বাঁচাতে হবে। কিন্তু স্যার। কিন্তু কি? তাড়াতাড়ি বলো, সময় নেই। স্যার স্যার বলেছে আপনি নিজেই টিভিতে দেখে নিন। এসে টিভি অন করলে ওখানে দেখাচ্ছে আজ রাতে বাংলাদেশ থেকে একজন ব্যবসায়ী লন্ডনে ব্যবসা করার জন্য আসে, কিন্তু উনি প্লেন থেকে নেমে আর এয়ারপোর্ট থেকে বের হননি। কয়েক ঘন্টার পর হয়ে যাওয়ার পর পুলিশের ওই ব্যবসায়ীদের সন্দেহ হওয়ায় ওনারা এয়ারপোর্টের ভেতরে চলে যায়, আর ওখানে গিয়ে ওনারা কাউকে দেখতে পেল না। ওখানে অনেক খোঁজাখুঁজির পরও ওনাকে পাওয়া যায়নি, আর পুলিশ এই ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনও কাউকে ধরতে পারেনি, কিন্তু পুলিশের সন্দেহ একের লোক এই কাজ করেছে, কিন্তু এর কোনো প্রমাণ ওনারা হাতে পায়নি। এইদিকে জাফর খান তো টেবিলে বাড়ি দিয়ে বলে ওঠে, ওই একে এত বড় সাহস আমার লোকদের কিডন্যাপ করে নিয়ে যায়, ওকে তো আমি ছাড়বো না। যে করেই হোক একে কাছ থেকে ওই লোকটাকে তোরা উদ্ধার কর। জাফরের কথা শুনে ওখান থেকে কিছু লোক বের হয়ে যায়। একে তুই কাজটা ঠিক করলি না, তুই ধীরে ধীরে আমার সবগুলো লোকদের মেরে ফেলেছিস। আমি শুধুমাত্র একবার তো দুর্বল জায়গায় খুঁজে পাই, তাহলে তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন আমিও দেখবো কি করে তুই আমার থেকে রেহাই পাস। তখনই জাফরের কাছে একটা পুলিশ আসে। আপনার জন্য একটা খবর এনেছি। রাখ তোর খবর। একে 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 আমার সবগুলো লোককে খুঁজে মেরে ফেলেছে, আর তুই কি করছিস? তোরা একে কে এখনো খুঁজে বের করতে পারলি না? বস,
ওকে খোঁজা এত সহজ নয়, আর নাই ওর কাছে যাওয়া। তবে ওর আজকে একটা ভিডিও দিয়েছিল, আর ওখানে বলেছিল একটা মেয়েকে নাকি ভালোবাসে। আমরা যদি ওই মেয়েটাকে একবার হাতের কাছে পাই, তাহলে একে ধরতে আমাদের একদম সুবিধা হবে। আরে গাধা, এটা ছিল একে চাল। ওই মেয়েটির কথা বলে সবাইকে মেয়েটিকে খোঁজার পিছনে লাগিয়ে দিয়েছিল, আর এই সুযোগে ওই লোকটাকে ধরে নিয়ে যাই। তাহলে এখন উপায় কি? আমার লোক ওকে খুঁজতে বের হয়েছে, তুই ওদের দিয়ে সাহায্য কর। এইদিকে লোককে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। লোকটার এখনও জ্ঞান ফিরেনি। কিছুক্ষণ পর লোকটার জ্ঞান ফিরে সামনে তাকিয়ে দেখে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এইদিকে লোককে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। লোকটার এখনও জ্ঞান ফিরেনি। কিছুক্ষণ পর লোকটার জ্ঞান ফিরে সামনে তাকিয়ে দেখে কালো কোট পরা একজন ওর সামনে দাঁড়িয়ে আছে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি দোষ করেছি আমি? আমাকে যেতে দিন প্লিজ। তোকে যেতে দেব, তবে তার আগে তোকে কিছু কাজ করতে হবে। আমি সব কাজ করে দিব, শুধু আমাকে ছেড়ে দিন। এই ল্যাপটপের মাধ্যমে তোর যতগুলো অ্যাকাউন্টে যত টাকা আছে তা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেই তোকে ছেড়ে দেব। রাকিব আর দেরি করলো না। ওর যত টাকা আছে সব টাকা একের অ্যাকাউন্টেতে দিয়ে দিল। তাও 80 কোটি টাকার মতো হবে। এবার আমাকে ছেড়ে দেন। যা, তোকে ছেড়ে দিলাম। একে কি সত্যি সত্যি ছেড়ে দেবেন? হ্যাঁ, তোরা এটাকে যেখান থেকে তুলে এনেছিস ওখানেই আবার রেখে দিয়ে আয়, সাথে ওর মোবাইলটা ওখানে গেলে দিয়ে দিবি। ঠিক আছে বস। এইদিকে এরা কেউ একে চাল ধরতে পারেনি। হয়তো আপনারাও না। চিন্তা করবেন না, আস্তে আস্তে সব জানতে পারবেন। এইদিকে লোকটি আবার এয়ারপোর্টে চলে আসে। এইদিকে লোকটি ছাড়া পেয়ে জাফরকে কল দেয়, আর জাফরের লোক এয়ারপোর্টে এসে রাকিবকে নিয়ে চলে আসে ওদের আস্তানায়। বলো রাকিব, তোমাকে কিডন্যাপ করেছিল কে? রাকিব একের লোক, কিন্তু ওরা আমাকে ছেড়ে দিল কেন তাই তো বুঝলাম না। আমি বলছি, ওরা তোমার মাধ্যমে আমার কাছ থেকে আসতে চেয়েছিল, কিন্তু তা তো সহজ নয়, কারণ এই জায়গার আশেপাশে কোনো ফোন কাজ করবে না। এখানে শুধুমাত্র ওয়াকি টকি কাজ করে, কারণ নয়তো পুলিশ এই জায়গার খোঁজ পেয়ে যাবে, সেই জন্য। রাশেদ, দেখো তো রাকিবের ফোনটার লোকেশন বের করো। বস, রাকিবের ফোনের লোকেশন বের করতে পারিনি, কেননা সে আধা ঘন্টা ধরে ওর ফোন বন্ধ পাচ্ছি। আর ওই লোকেশনের যে জায়গায় গিয়ে অফ হয়ে গিয়েছিল, আমরা ওখান থেকে লোক পাঠিয়েছি, কিন্তু সেখানের আশেপাশে কোনো ঘর নেই, তাই আমাদের কিছু করার ছিল না আর। আচ্ছা, তোমরা থাকো, আমি গেলাম। আর রাকিবকে আমাদের দেশে মেরে কোনো লাভ নেই, কেননা ওকে মারবো ওর দেশে গিয়ে, তাহলে বুঝতে পারবে একের ক্ষমতা কতটুকু। ঠিক আছে বস। একে ওখান থেকে চলে যায়। অন্যদিকে পরের দিন সকালে ঈশা ঘুম থেকে উঠে ওর ভাইয়ার রুমে যায়, কিন্তু ওখানে আকাশকে না দেখতে পেয়ে কল দেয়। ভাইয়া, কোথায় তুই? আমি আছি একটু কাজে। তোর কি মনে নেই আমি কি বলেছিলাম? আমার সব মনে আছে, তুই কোনো কিছু চিন্তা করিস না। তুই কলেজে গিয়ে আমাকে পাবি ওখানে। তাই যেন হয়, নয়তো খবর আছে বলে দিলাম। ঠিক আছে বোন, আমি ওখানেই থাকবো। এইদিকে ঈশা রেডি হয়ে চলে যায় অন্যদিকে। আকাশ কলেজে এসে হাজির। আকাশকে দেখে কলেজের অনেক মেয়ে এসে দাঁড়িয়ে যায়। অনেক তো বলতে থাকে, আপনি তো ওই ছেলেটাই যে ওই দিন অনেকগুলোকে মেরেছেন। সত্যিই তো। তা আজকেও কি কাউকে মারতে এসেছেন নাকি? না, আসলে আমার বোন আসতে বলেছিল, ওর জন্য কি বলেন? তা আপনার বোনের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবেন না? আগে ও আসুক, তারপর পরিচয় করিয়ে দেব। তাহলে আমরা একটু এই দিকটায় গিয়ে বসি, কেমন? হ্যাঁ বলেন। ও আসা অবধি না হয় আপনাদের সাথে আড্ডা দিই, কিন্তু কেউ কিছু বলবে না তো? আরে না, কেউ কিছু বলবে না। আর আপনার সাথে লাগতে এখানে কেউ আসবে না। কি বলেন, একদিনে এসে এত ফেমাস হয়ে গেলাম? অবশ্যই অনেক ফেমাস হলেন। দেখছেন না সবাই কেমন করে আপনাকে দেখছে। ওদের কথায় আকাশ চারিদিকে একটু তাকায়। সত্যিই তো, সবাই তো দেখছি আমাকেই দেখছে। সত্যি তো, সবাই তো দেখছি আমাকেই দেখছে। কি ভাবছেন? কিছু না, আমার বোনটা কেন দেরি করছে বুঝতে পারছি না।
এইদিকে কলেজে একটা গাড়ি ঢুকলো। ওখান থেকে ঈশা নেমে কলেজের চারপাশে ওর ভাইয়াকে খুঁজতে লাগলো, কিন্তু এখনও দেখছে না। কিন্তু ঈশা ওর বান্ধবীদের দেখে ওই দিকে আসতে থাকে। ঈশা ওদের কাছে এসে, কি রে, এই ভাইয়াটা কে? তোকে বলেছিলাম না, কেউ একজন ওই দিন এসে রকিদের মেরেছে, উনিই সেই ব্যক্তি। কথাটা বলায় ঈশা এবার তাকায় ছেলেটার দিকে। ওইদিকে আকাশও পিছনে ফিরে তাকায়। ঈশা, তুই এখানে? ভাইয়া তুই এখানে, তাও আমার বান্ধবীদের সাথে? আমি কি জানতাম এরা তোর বান্ধবী? আমি তো এখানে আসার পর থেকে এরা আমাকে এখানে এনে বসিয়ে রেখেছে। ওরা বললো আর তুই চলে গেলি? কি করব, তুই কখন আসবি তার তো কোনো ঠিক নেই, তাই আমিও ভাবলাম কেউ থাকলে একটু সময়ও কাটবে। এইদিকে ঈশার বান্ধবীগুলো একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে আর চোখের ইশারায় কি যেন বলছে। এই শোন, তোদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার একমাত্র ভাইয়া। আর ভাইয়া এরা হচ্ছে। থাক ঈশা, আমরা আগেই পরিচিত হয়ে নিয়েছি। তাহলে এই কথাগুলো কি বলেছিস? কোন কথাগুলোর কথা বলছিস? ওই যে ওই দিন যে বললি ওই কথাগুলো, তোরা আমার। এইদিকে সীমা হাত দুটো জোর করে ঈশাকে চুপ থাকতে বলে, তাই ঈশা চুপ হয়ে যায়। এভাবে ওরা কথা বলতে থাকে। তখন কলেজে কয়েকটা গাড়ি ঢুকে, তাও সব বকাটে ছেলে। কেউ কেউ তো মদের বোতল নিয়ে ঢুকে পড়েছে কলেজে। দেখছেন, এদের জন্য আমাদের কলেজে আসাটা বেকার হয়ে যায়। বড় লোকের বকাটে ছেলে সব। তো তোমরা প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করলেই তো হয়। লাভ নেই এতে, কারণ ওদের স্যার কিছু বললেও এটা শুনি না, আর এখান থেকে বের করে দিলেও ওরা মানবে না। স্যারকে ধমকে আবারও এখানে চলে আসবে, উল্টো যারা কমপ্লেন করবে তাদেরকে বিরক্ত করবে। তাহলে এই নিয়ে তো পুলিশকে কমপ্লেন করলেই তো হয়। আমার বাবা পুলিশও ওদের কিছু করতে পারছে না, কারণ বাবা কিছু বললে ওরা বাবাকে হুমকি দেয়, যদি এবার কিছু বলে তাহলে আমাকে তুলে নিয়ে গিয়ে। বাকিটা বলতে গিয়েও বলল না লজ্জায়। ঈশা, তুই এমন পরিস্থিতিতে এখানে পড়বি কি করে? ভাইয়া আমি তো বডিগার্ড নিয়ে আসি, সেজন্য ওরা আমাকে কিছু বলে না, কিন্তু ওদের খুব পছায়। তাহলে ওদের একটা ব্যবস্থা করতে হবে। ওই যে ওরা ওই দিকটায় আসতেছে। ওই ছেলেগুলো ওদের কাছে এসে, কিরে, আমরা থাকতে বাইরে থেকে ছেলে ধরে আনলি? ওই ছেলেটা যা পারবে আমরা কি তা পারবো না? দেখছেন কত বাজে কথা বলছে। আকাশ এবার উঠে দাঁড়ায়। দেখ ভাই, তুই যা বলছিস তাই ঠিক। আমি যা পারবো তা হয়তো তোরা পারবি না, সেজন্য আমার এখানে আসা। আর আমি এখন তোদের সাথে কি করব তা হয়তো তোরা নিজেও জানিস না। তাই নাকি? তো কি করবি তুই আমাদের সাথে? মনে রাখিস তুই মাত্র একজন, আর আমাদের দেখ এখানে আমরা 12 জন, আর তুই বাইরের ছেলে আর আমরা কলেজে। মার খেয়ে গেলে কি এসব বায়োডাটা সবাইকে বলিস নাকি? জানি তুই ওই দিন রকিকে মেরেছিস, আর তুই রকি আর আমাকে এক ভাবিস না, বুঝলি? তাহলে রকির চেয়ে তোকে একটু বেশি কেলাবো। আমাকে খেলাবি? তুই আমার পরিচয় জানিস? কথাটা বলার আগে আকাশ একটা ঘুষি মেরে রবিনের দাঁত কয়টা ভেঙে দেয়, আর ওর সাথে ছেলেগুলোকে মারতে থাকে, আর অনেকে তার ভিডিও করে রাখে। এইদিকে ওদের সবাইকে মোটামুটি অনেকটা মেরে আকাশ একটা গাড়ির উপরে গিয়ে বসে। যাকে ডাকার হয় ডাকতে পারিস, দেখি তোদের এখান থেকে কে বাঁচায়। রবিন ফোন বের করে কাকে যেন কল দেয়। আর 10 মিনিটের মধ্যে কলেজে এক গাড়ি পুলিশ আসে। এইদিকে পুলিশ আসার আগে আকাশ ওদের এক একটাকে অনেক মারে, সাথে রবিনকেও। পুলিশ গাড়ি থেকে নেমে রবিনের কাছে যায়, আর বাকি কনস্টেবলগুলো রবিনের সাথে থাকা ছেলেগুলোকে উঠায়। তোর গায়ে হাত দিল কে? রবিন হাত দিয়ে ইশারা করে আকাশকে দেখিয়ে দেয়। এতে করে পুলিশ অফিসার রেগে গিয়ে আকাশের কলার ধরে গাড়ির উপর থেকে নামায়। তোর সাহস কি করে হয় আমার ভাইয়ের গায়ে হাত দেওয়া? আপনার ভাই আমার বোনকে বাজেভাবে টিজ করেছে, সাথে ওর বান্ধবীদের, সেজন্য মেরেছি। কি, তোর এত বড় সাহস আমার আদরের ছোট ভাইকে মারার সাহস? তোকে দেখিয়ে দিব আজ থানায় গিয়ে তোর শরীরের হাড়গোড় সব ভেঙে তোকে ভিক্ষা করার মতো অবস্থায় করে দেব, আর তোর বোনকে আমার ভাইয়ের কাছে এনে দেব। আকাশকে কিছু বলতে একটু রাগ হয়নি, কিন্তু ওর বোনকে খারাপভাবে ইঙ্গিত করাতে আকাশ পুলিশের মুখে একটা ঘুষি দেয়। ঘুষির জোরে অফিসার একটু দূরে গিয়ে পড়ে। তোর এত বড় সাহস, শেষমেশ কিনা একজন পুলিশের গায়ে হাত
আজকে তো তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাগুলো বলে পুলিশ সব লোক আকাশকে মারার জন্য আসে। আকাশও ওদের মারতে থাকে। ওই সময় একটা কনস্টেবল কন্ট্রোল রুম থেকে কল দিয়ে আরও কয়েকজন গাড়ি নিয়ে আসতে বলে। 10 মিনিটের মধ্যে ওখানে আরও 2টা গাড়ি পুলিশ আসে, সাথে আরও উচ্চতর কর্মকর্তা আসে। আকাশ যাদের মেরেছে ওদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আর বাকি পুলিশগুলো আকাশকে চারিদিক থেকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। কনস্টেবল, এই ছেলেটিকে গ্রেপ্তার করো। কনস্টেবল আকাশকে গ্রেপ্তার করার সাথে সাথে থানায় নিয়ে আসে। তাদের পিছু পিছু ঈশা ও ঈশার বান্ধবীদেরও নিয়ে আসে। এইদিকে ইন্সপেক্টর আকাশকে জিজ্ঞাসা করার জন্য একটা রুমের ভিতরে নিয়ে আসে। আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি জানতে পারি? কারণ জানতে চাস? কলেজের সবার সামনে একজন সাব ইন্সপেক্টর গায়ে হাত, তার সাথে 8 জন সিপাই, তার সাথে বলতো শেষ করা যাবে না? তবে যাই করেছিস, পুলিশের গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছিস। পুলিশের কথা শুনে আকাশ হাসতে থাকে। আকাশকে এভাবে হাসতে দেখে ইন্সপেক্টর আবারও জিজ্ঞাসা করে, কী রে, তোর কথা কানে যাচ্ছে না নাকি? কি বলছি? আমার কোনো দোষ নেই। আপনার থানার সাব ইন্সপেক্টরের ভাই আমার বোন ও ওর বান্ধবীদের বাজে কথা বলেছে, সেজন্য আমি ওকে মারি, আর ওরাও আমাকে। এর ভেতরে ওর ভাইকে কল দেয়, আর এখান থেকে ওর ভাই যায়, আর উনি সবটা জেনেও আমাকে মারে, যার জন্য আমি ওনাকেও রেহাই দিইনি। এখন যদি আমি তোকে মারি, তাহলে কি তুইও আমাকে মারবি? দরকার হলে মারবো, তা বেশি কথা বলবো না। আমাকে এখান থেকে যেতে দিন, নয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। ভুলে যাবি না, এটা থানা, এখানে আমার কথাই শেষ কথা। কলারটা ছাড়, নয়তো তোর জন্য ভালো হবে না, বলে দিলাম। ইন্সপেক্টরের আকাশকে মারতে যাবে তার আগে আকাশ ইন্সপেক্টরের হাত ধরে ফেলে। ভুল করছেন, হাত আমারও আছে, আর আমিও চালাতে পারি। এইদিকে ঈশা ও ঈশার বান্ধবীদের নিয়ে বসে আছে থানার বাইরে, কারণ পুলিশ কাউকে ভিতরে ঢুকতেই দিচ্ছে না। সেই জন্য ঈশা ওর বাবাকে কল দেয়, আর আজকে কি হয়েছে না হয়েছে সব কথা বলতে থাকে, আর বলা শেষ হলে কল কেটে দেয়। তোর এত বড় সাহস, আমার হাত ধরলি? যে সিপাহীকে ডাকবে আকাশকে লকআপে নিয়ে যাওয়ার জন্য, তখনই কল আসে থানায়, আর ইন্সপেক্টর কথা বলে কল কেটে দেয়, সাথে আকাশকে ছেড়ে দেয়, আর আকাশ চলে যাচ্ছে। তখন ইন্সপেক্টর যেতে যেতে বলে, আজকে তো রেহাই পেয়ে গেলি, কিন্তু এরপর দেখবো কি করে রেহাই পা। ইন্সপেক্টরের কথায় আকাশে একটা মুচকি হাসি দেয়। থানার বাইরে চলে আসে। ওখানে ঈশা আর ঈশার বান্ধবীদের দেখতে পায়। আকাশকে দেখে ঈশা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এখন চল, বাসায় যাব। হ্যাঁ চল। সাথে ঈশা ও ঈশার বান্ধবীদের উঠতে বলে, আর ওরা গাড়িতে উঠে গিয়ে আকাশ ড্রাইভ করছে, আর ওদেরকে কলেজে নামিয়ে দেয়, কারণ এতে করে ওরা নিজেদের গাড়ি নিয়ে বাড়িতে চলে যাবে, আর আকাশ ঈশাকে নিয়ে বাড়িতে চলে আসে। ঈশা, আজকের ঘটনা আম্মুকে বলার প্রয়োজন নেই। ঠিক আছে ভাইয়া। আকাশ ফ্রেশ হতে যাওয়ার আগে ওর আম্মুকে খাবার দিতে বলে। আকাশ ফ্রেশ হতে চলে যায়, আর আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে, সাথে ঈশা চলে আসে। আকাশের আম্মু খাবার দিলে আকাশ খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে, আর এইদিকে ইরা নিজের রুমে বসে আছে আর ভাবছে, আমাদের এত পাওয়ার থাকতে আমি কিনা ওই একের ভয় চুপ করে ঘরে বসে থাকবো? তা কখনোই হবে না। আমি কাল থেকে ভার্সিটিতে যাব, তবে বডিগার্ড নিয়ে যাব। তারপর দেখব ওই একের বাচ্চা কি করে আমাকে নিয়ে যায়। আর ওখানে তো আকাশও থাকবে। তাছাড়া আকাশ ফাইটিং জানে, ওই আমাকে বাঁচাতে পারবে। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে চলে আসে। ওখানে আকাশ ইরাকে দেখতে পায়, সাথে সাজও বসে আছে, আর কিছু দূর 6 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে। তাই আকাশ যেই ইরার কাছে যেতে চায়, তখনই বডিগার্ডগুলো আকাশের পথ আটকে দাঁড়ায়। ওকে আসতে দাও, আমার ফ্রেন্ড ও। ইরার কথায় ওরা আকাশের পথ থেকে সরে দাঁড়ায়। আকাশ এসে ওদের সাথে হাত মেলায়। কি রে, তুই না বললি কয়েক সপ্তাহ আসবি না, তাহলে তুই কেন আসছিস? কি, তুই ভার্সিটিতে কেন আসবি না বলেছিলি? আমি বলছি কি কারণে। যখনই আকাশ বলতে যাবে বাকি কথা, তখনই ইরা আকাশের মুখ চেপে দেয়, আর তখনই আকাশ ইরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে ইরাও। আর এইসব দেখে সাজের অনেকটা গা জ্বলে যাচ্ছে। সেই জন্য সাজ বলে, তোরা কি একজন আরেকজনকে এভাবে দেখতে থাকবি, না কিছু বলবি? না না সাজ, তেমন কিছু হয়নি। আমি এমনিই বলেছিলাম আসবো না। আসলে আবু বলেছিল কয়েকদিন ব্যবসা দেখতে, সেই জন্য ওকে বলছি
আসবো না ভার্সিটিতে, কিন্তু পরে আব্বুকে অনেক বুঝিয়ে আসছি। তাহলে বডিগার্ড কেন? আসলে অনেকে বিরক্ত করে, আর আব্বুরও অনেক শত্রু, সেই জন্য আমাকে বলেছে বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করার জন্য, নয়তো ভার্সিটিতে আসতে দিবে না। এবার ব্যাপারটা বুঝলাম, কিন্তু আকাশ তো মনে ছিল অন্য কথা বলতে চেয়েছিল। আরে না, আমিও এটাই বলতাম, কিন্তু তুই তো জানিস না আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। তোদের একটা হেল্প লাগবে আমার, করতে পারলে 3 জনে মিলে পার্টি করব। কি হেল্প করতে হবে? কোনো ছেলে খোঁজা লাগবে নাকি? ধ্যাত, তেমন কিছু না। তোদের মধ্যে টিকটক ইউজ করস কে কে? আমি এসব ব্যবহার করার সময়ই তো পাই না। আমিও এসব ব্যবহার করি না, কিন্তু তুই হঠাৎ করে জানতে চাইছিস, কোনো সমস্যা হয়েছে নাকি? অনেক বড় সমস্যা। তোরা তো একে নাম শুনেছিস। একে ওর আইডি থেকে বলেছিল ও নাকি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। একে কথাটা শুনে ইরা ড্রেক উঠতে লাগলো, সেই জন্য আকাশ ওকে পানি খাওয়ায়। ঠিক আছে, তো তুমি ইরা? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই কি যেন বলছিলি? বলেছিলাম একে যে মেয়েকে ভালোবাসে ওই মেয়েটাকে খুঁজতে সাহায্য করতে পারবে। কথাটা বলায় আকাশ ইরার মুখের দিকে তাকায়, আর ইরা আকাশকে ইশারায় না করে। কি রে, চুপ করে আছিস কেন? আচ্ছা, আমরা কি করে জানবো একে কোন মেয়েকে ভালোবাসে? আর ওই মেয়েকে খুঁজে আমি কি করব? তোরা বুঝতে পারছিস না, আমার খুবই দরকার ছিল। তোরা কথা বল, আমি বাসায় যাব। আকাশ ভালো করে জানে ইরা কেন বাসায় যেতে চাইছে, তাই আকাশ কোনো বাধাই দেয়নি। ইরা চলে যাওয়ার পিছনে সাজও চলে যায়, আর ওরা দুজনে চলে যাওয়াতে আকাশও চলে যায়। এদিকে বড় অফিসার এসএকে ডাক দেয়, তাই এসে বড় অফিসারের কাছে যায়। স্যার আমাকে রেখেছেন? হ্যাঁ ডেকেছি, তোমাকে যে কারণে ডেকেছি ওই কথাটা হলো। এদিকে বড় অফিসার এসএকে ডাক দেয়, তাই এসে বড় অফিসারের কাছে যায়। স্যার আমাকে রেখেছেন? হ্যাঁ ডেকেছি, তোমাকে যে কারণে ডেকেছি ওই কথাটা হলো, তোমাকে যে বলেছি একে যে মেয়েটিকে পছন্দ করে তার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমাকে আর খোঁজ লাগাতে হবে না, এনজি আমাকে জানিয়েছে মেয়েটার ব্যাপারে। আর এই ও বলেছে একে শুধুমাত্র টিকটক ভিডিওতে বলেছে, কিন্তু রিয়েল লাইফে একে আজ পর্যন্ত ওই মেয়েটার সাথে না না কথা বলেছে, না ওর সাথে কথা বলার প্রয়োজন মনে করেছে। তাই তুমি একের দিকে ফলো করো। কিন্তু এই যে মেয়ে কি করে জানলো? তোমাকে আমি আগেও বলেছি ও তোমার থেকে চালাক, আর ওই আমাকে বলেছে, তাই তুমি একে ফলো করো। ওকে স্যার, কিন্তু আমি কখনোই এনজে নামের মেয়েটাকে খুঁজে পেলাম না। তুমি তোমার কাজ করো। এসে ওখান থেকে চলে যায় আর নিজের কাজ করতে থাকে। আর এদিকে আকাশ নিজের রুমে এসে ভাবতে থাকে। তখনই আকাশের কলে ফোন আসে। ফোনটা রিসিভ করে আকাশ বের হয়ে যায়। এইদিকে ইন্সপেক্টর থানা ছেড়ে নিজের বাড়ির দিকে যেতে থাকে। তখন পর্দায় একটা গাড়ি দেখতে পায়, দেখে পড়ে আসে। রাস্তা আটকিয়ে ইন্সপেক্টর হর্ন বাজায়, কিন্তু গাড়ি থেকে কেউ নামেই না। ইন্সপেক্টর তাই গাড়ি থেকে নেমে ওই গাড়িটার কাছে যেতেই একজন বয়স্ক মাস্ক পরা লোক ইন্সপেক্টরের সামনে দাঁড়ায়। বন্দুক বের করে বলে, এই কে তোরা? আমরা একের লোক, আর তোকে তুলে নিয়ে যেতে এসেছি। একে কথা শুনে ইন্সপেক্টর ভয় পেয়ে যায়, কারণ এই শহরের সবাই মোটামুটি একে সম্পর্কে খুব ভালো করে জানে। দেখুন, আমি তো কোনো ক্ষতি করিনি, একে তাহলে আমাকে কেন তুলে নিয়ে যাবে? তোকে কৈফত দিতে রাজি না। আমাদের সাথে ভালোই ভালো আয়, নয়তো মেরে নিয়ে যাব। ইন্সপেক্টর বলল, প্লিজ আমাকে মারবেন না। এইদিকে অন্তর ইন্সপেক্টরকে ধরে নিয়ে আসে একের সামনে। একে মুখে মাস্ক পরে বসে আছে একটা চেয়ারে, আর ইন্সপেক্টর হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমাকে ক্ষতি করার মতো ওই ক্ষমতা এখনো তোর হয়নি। তাহলে আমাকে এখানে কেন এনেছে? তুই অন্যায়ভাবে অনেক ছেলেকে মেরেছিস। তোরা নিজেদের ভাইদের কলেজ ভার্সিটিতে পাঠিয়ে মেয়েদেরকে টিজ করে, আর বিচার দিলে কি করিস? তোরা উল্টো ওদের থানায় ধরে নিয়ে আসিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন প্লিজ। মাফ করে দেব, আর এরপর থেকে যদি এমনটা হতে দেখেছি তাহলে কিন্তু আর বাঁচবে না কখনো। অন্তর, একে যেখান থেকে এনেছিস ওখানে দিয়ে আয়, তবে দিয়ে আসার আগে একটু যত্ন করিস। একে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ, ইরা ও সাজ ওরা তিনজনে ভার্সিটি চলে আসে। এসে ওরা আড্ডা আর ক্লাস করতে থাকে। এইদিকে টিকটকে একটা ভিডিও আসে যা সাজ ওদেরকে দেখায়। এই দেখ, গতকাল রাতে থানার ইন্সপেক্টরকে নিয়ে গিয়ে মারে একে লোক,
আর কি জন্য মেরেছে তাও কিন্তু বলতে থাকে। আচ্ছা, এসব দেখে আমরা কি করব বলতো? কি করব মানে ধরতে হবে এই একে। আচ্ছা, তুই এভাবে একের পিছনে কেন পড়ে আছিস বল তো? ওই দিন তো একে কোন মেয়েকে পছন্দ করে তা জানতে চেয়েছিস, আজকে আবার এইসব? তোর মতলবটা কি বল তো আমায় একটু। এইদিকে আকাশের কথা শুনে সাজ একটু চিন্তিত ভাব নেয়। আরে আমি তো এমনি এমনি বলেছি। ঠিক আছে, তাহলে অনেক কথা হয়েছে, এবার বাসায় ফিরতে হবে। অনেক কাজ আছে, তার সাথে ঈশাকেও বাসায় নিতে হবে। এই ঈশাকে? আর ওকে নিতে তুই কেন যাবি? আরে ভুলে গেলি, ঈশা আমার ছোট বোন। ও, এই একে টেনশনে সব ভুলে গেছি। তবুও ভালো, একে বিয়ে করলে সবাই তোকে ভয় পাবে, আর তখন তো তোকে কেউ দেখতেই পাবে না। যাকে কখনো দেখিনি তার সম্পর্কে ভাবার কোনো ইচ্ছে আমার নেই। ওদের সম্পর্কে কথা না বলে চুপ থাক। আর শোন, তোরা থাকলে থাকতে পারিস, আমি যাই। আমিও যাব তোর সাথে। আমার কাজ আছে, সেই জন্য আমি আর আসি না, তোরা না হয় যা। এইদিকে আকাশ ইরাকে নিয়ে ঈশার কলেজে যায়। ওখানে গিয়ে দেখে ওই দিনের ছেলেগুলো আজকেও দাঁড়িয়ে আছে। ওরা আকাশকে দেখে চিনে ফেলে, সেই জন্য আকাশকে ডাকে রবিন। ওই হিরো, এদিকে আয়। এক এক দিন এক একটা মেয়ে নিয়ে এভাবে ঘুরতে পারিস কীভাবে? তা কি তোদের বলতে হবে? ওই দিনের কথাগুলো কি ভুলে গেছিস? আমার সব কথাই মনে আছে, এখন মনে হচ্ছে তোদের তা বুঝাতে হবে। ওই দিন এত মার খেয়েও তোদের যখন শিক্ষা হয়নি, তখন বাকি দিনে আর কখনোই হবে না। এই, একদম হিরে ঘুরে দেখাবি না। আজকে তোকে যদি না মেরে হসপিটালে ভর্তি করিয়েছি, তাহলে আমার নাম রবিন না। এদের কথার মধ্য দিয়ে ঈশা চলে আসে। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? এর সাথে ওই দিনের কিছু হিসাব বাকি আছে, ওইগুলো শেষ করব। তারপর তুই ইরাকে নিয়ে একটু সাইডে দাঁড়া, আমি এদের ব্যবস্থা করে আসছি। কথাগুলো বলে আকাশ আর রবিনের মধ্যে মারামারি হতে থাকে। একদিক দিয়ে রবিন আকাশকে মারছে আর আকাশ রবিনকে। তার সাথে রবিনের সাথে থাকা ছেলেগুলো আকাশকে মারার জন্য আসে। আকাশ ওদের মধ্য থেকে ওদের মারতে থাকে, সাথে আকাশও কিছু মার খায়। আকাশ মার খাওয়ার চেয়ে মারে বেশি। ওদের সাথে মারামারি করার সময় রবিন আকাশকে গুলি করে, আর গুলি আকাশের হাতের মাংস ছুঁয়ে বের হয়ে যায়। এইদিকে আকাশের হাত থেকে রক্ত পড়তে থাকে, আর ঈশা ও ইরা দৌড়ে আকাশের কাছে আসে। কিন্তু রবিন আকাশের কাছে এসে মারতে যাবে, তার আগেই আকাশ রবিনের হাতে বাড়ি দেয়, আর রবিন পড়ে যায়। ঈশা ও ইরা ওরা দুজনেই আকাশকে নিয়ে হাসপাতালে চলে আসে। ডাক্তার আকাশকে চেক করে দেখতে থাকে। কিছু তো বলেন ডক্টর। চিন্তার কোনো কারণ নেই, গুলি বের হয়ে গিয়েছে, এখন শুধু সেলাই করে দিলেই ঠিক হয়ে যাবে। আর আপনারা ওনার জন্য এক ব্যাগ রক্তর ব্যবস্থা করুন, কারণ অনেকটা রক্ত বের হয়ে গিয়েছে। তাহলে রক্তের ব্যবস্থা করুন। আমাদের এখানে বর্তমানে রক্ত নেই, তাই আপনাদের রক্তের ব্যবস্থা করতে হবে। ভাইয়ার রক্তের গ্রুপ এ পজিটিভ। তাহলে আমি রক্ত দিব। তাহলে তো ভালোই হয়। নার্স, ওনার থেকে আধা ব্যাগ রক্ত নাও তাড়াতাড়ি। এরা রক্ত দিতে চলে যায়, আর অন্যদিকে ডাক্তার আকাশকে গুলি লাগা জায়গায় সেলাই করতে থাকে। এরা রক্ত দিতে চলে যায়, আর অন্যদিকে ডাক্তার আকাশের গুলি লাগা জায়গায় সেলাই করতে থাকে। এরা রক্ত দেওয়া শেষ হলে নার্স রক্ত নিয়ে আসে, আর তার স্যালাইনের সাহায্যে রক্ত আকাশের শরীরের ভিতরে দেয়। ডক্টর সেলাই শেষ করে আকাশকে বেডে শিফট করে বলল, কয়েকজন ওয়ার্ড বয় আকাশকে একটা বেডে নিয়ে গিয়ে শুয়ে দেয়। ডক্টর, ভাইয়ার কতদিন লাগবে সুস্থ হতে? 15 দিনের বেশি লাগবে, কারণ সেলাইগুলো শুকাতে একটু সময় লাগবে। তা এখন কি বাড়িতে নিয়ে যেতে পারবো? এখন না, 2-3 ঘন্টা পর না হয় নিয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ ডক্টর, তাহলে আপনারা বিল পাঠিয়ে দিন, আমি পরিশোধ করিয়ে দিচ্ছি। ডক্টর চলে যাওয়ার পর এরা ঈশাকে জিজ্ঞাসা করে, কি বলেছে ডক্টর? কখন নিয়ে যেতে পারবো? ডক্টর তো বললো 2-3 ঘন্টা পর। তা তোমার মা বাবা কেউ আসেনি এখনো? তুমি কি কল দিয়ে ওনাদের আসতে বলনি? আসলে আমি বাড়িতে যাইনি সেজন্য এখনো কেউ আসলো না। তাই আমি ভাইয়ের সাথে থাকি, আর তোমার এখন রেস্টের প্রয়োজন, তাই তুমি না হয় বাসায় চলে যাও। আমি ভাইয়ার জ্ঞান ফিরলে একসাথে চলে যাব ভাইয়াকে নিয়ে। আরে আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের, তোমরা ভাইয়া ঠিক হলেই হবে। আর আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি আমার আসতে লেট হবে। তুমি আবার কোথায় যাবে এখন? কোথায় আবার? তোমাদের
আরে আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের, তোমরা ভাইয়া ঠিক হলেই হবে। আর আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি আমার আসতে লেট হবে। তুমি আবার কোথায় যাবে এখন? কোথায় আবার? তোমাদের বাসায়। সেই জন্যই তো মাকে কল দিয়ে বলবো যে আমার আসতে দেরি হবে। কিন্তু আমাদের মতো গরিবের বাড়িতে তুমি কিছু সময় থাকবে কিভাবে? দেখো, এইসব নিয়ে ভাবতে হবে না। এরই মধ্যে ডক্টর নার্সকে দিয়ে বিল পাঠিয়ে দিয়েছে। আর বিল দেওয়ার জন্য ইরা নার্সকে নিয়ে নিচে আসে। আসার সময় ইরাকে বলে, ইরাপু, তুমি ভাইয়ার কাছে থাকো, আমি বিল মিটিয়ে দিয়ে আসি, আর ভাইয়ার জ্ঞান ফিরলে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি এখনই। ঈশা নিচে চলে যায় আর ইরা গিয়ে আকাশের পাশে বসে আর আকাশের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে ঈশা হাসপাতালের বিল মিটিয়ে নিয়ে রুমে আসে আর দেখে ইরা আকাশের বুকে মাথা রেখে শুয়ে আছে। আর ইরাও কারো আসার শব্দ টের পেয়ে বুক থেকে উঠে যায়। ঈশা, তুমি যা ভাবছো আসলে তা নয়। আমার মনে হলো আকাশ কিছু বলছিল, তাই আমি মাথার কাছে গিয়েছি তা শোনার জন্য। সত্যি কি কথা শুনতে গিয়েছে, নাকি অন্য কোনো ঘটনা? কি ভাবছো ঈশা? কিছু না, ভাবছি ভাইয়া আমাকে নিয়ে কত সমস্যায় না পড়ে। আমার জন্য শুধু শুধু মারামারি করে, এছাড়া আর কোনো কাজই করে না ভাইয়া। কি করবে? যেমন ভাইয়া তার তেমন বোন। কিছু বললে কি? ওই যে তোমার ভাইয়ের জ্ঞান ফিরেছে। এইদিকে আকাশের জ্ঞান ফিরে আকাশ ইরা আর ঈশাকে দেখতে পায়। আকাশের জ্ঞান ফিরতে ঈশা ও ইরা আকাশকে জড়িয়ে ধরে হসপিটালের বাইরে নিয়ে আসে আর গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে আসে। ইরা গাড়ির দরজা খুলে বের হয়ে অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। ঈশা, তুমি কি ভুল ঠিকানায় চলে এসেছো নাকি? তাহলে এই কোথায় আসলাম? তুমি তো বলেছিলে তোমরা গরিব, কিন্তু এটা তো শাহজাহান চৌধুরীর বাড়ি, আর এনাদের কোনো কিছুরই অভাব নেই। উনি আমার বাবা। কি? উনি তোমার বাবা হলে তোমার ভাই এভাবে চলে কেন? ভাইয়া আবার কোনভাবে চললো? পরে বলবো, এখন গার্ডদের বলো ওকে ভিতরে নিয়ে যেতে। গার্ড লাগবে না, আমরা দুজনে না হয় ধরে ভেতরে নিয়ে যাব। তাহলে আসো, গাড়ি থেকে নামাই। ঈশা ও ইরা মিলে আকাশকে গাড়ি থেকে নামায় আর গার্ডরা দেখে। এইদিকে আসতে গেলে ঈশা ইরারা করে করে না আসার জন্য, সেই জন্য গার্ডরা আবার নিজেদের জায়গায় চলে যায়। ওরা গাড়ি থেকে বের করে আকাশকে মাঝখানে আর বাকি দুজন পাশে। ওরা দুজন কিন্তু ঈশা বুদ্ধি করে ইরাকে বলে, তুমি ভাইয়াকে ধরে নিয়ে আসো, আমি ভেতরে গিয়ে আম্মুকে ডেকে আনছি। কথাটা বলে ঈশা চলে যায় বাড়ির ভিতরে। ঈশা, আমি একা পারবো না। এই ঈশা, ঈশা। কিন্তু ইরার কথা শোনার আগে ঈশা বাড়ির ভিতরে চলে যায়। কিন্তু ইরা তো এবার ফেঁসে গেছে, কি করবে? তাই কোনো উপায় না পেয়ে ইরা আকাশের হাত নিজের কাঁধে নেয় আর আরেক হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে আস্তে আস্তে হেঁটে বাড়ির ভিতরে নিয়ে আসতে থাকে। এইদিকে দূর থেকে আকাশের এমন অবস্থা দেখে আকাশের আম্মু গার্ডদের বলে, এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? দেখছো আমার ছেলেটা হাঁটতে পারছে না, আর তোমরা ওকে ধরার বদলে এখানে দাঁড়িয়ে আছো? আম্মু তুমি একটু চুপ করো তো, আমি ওদের বলেছি না আসতে। কেন, তুই দেখছিস না ওর কি অবস্থা হয়েছে? আম্মু ধুর, তুমি তা বুঝবে না। আর যে মেয়েটি ভাইয়াকে নিয়ে আসছে ও হবে তোমার হবু বউ আর আমার একমাত্র ভাবি। কি বলছিস, সত্যি? আসলে আম্মু এই ব্যাপারে এখন ওকে কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? মনে থাকে জানো। এখন চলো ভাইয়া এখানে বসাই। ইরা বাড়ির ভিতরে নিয়ে আসলে ঈশা আর ওর মা দুজনে আকাশকে ধরে সোফার উপরে শুয়ে দেয়। কি হয়েছে ঈশা তোর ভাইয়ের? আম্মু, আমাকে কিছু ছেলে টিজ করাতে ভাইয়া ওদের সাথে লাগতে গিয়ে হাতে গুলি লেগেছে, কিন্তু গুলি হাত ছুঁয়ে বের হয়ে গিয়েছে। সত্যি বলছি আম্মু। এই, তোর জন্য আমার ছেলেটা বারবার নিজের বিপদ ডেকে আনছে। আমি কি করলাম? আমি কি বলেছি নাকি তোমার ছেলেকে ওদের মারার জন্য? সবটাই তো বুঝলাম, কিন্তু এই মেয়েটাকে, ওকে তো চিনলাম না। আম্মু উনি ভাইয়ার ক্লাসমেট। ভারী মিষ্টি মেয়ে তো। কি নাম তোমার মা? আন্টি, আমার নাম হচ্ছে ইরা রহমান, শফিকুল রহমানের একমাত্র মেয়ে। তোমার আব্বু তো আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে। আম্মু তুমি কি এইসব বলবে না ওকে কিছু খেতে দেবে? ভাইয়া এখন ঠিক আছে, এখানে কিছুক্ষণ শুয়ে থাকো, তারপর না হয় রুমে নিয়ে যাব। চলো ইরা, তোমাকে কিছু খাইয়ে দিই। না আন্টি, আমি কিছু খাবো না।
আর আমি চলে যাব এখন। কোথাও যেতে হবে না, তুমি দুপুরে আমাদের বাড়িতে খেয়ে তারপর যাবে কোথাও, ঠিক আছে? কিন্তু আন্টি না গেলে আম্মু অনেক চিন্তা করবে। পারু আক্তার বলল, দরকার পড়লে আমি তোমার আব্বুকে সবটা বলে দিব, তাই কোনো কিন্তু নয়, দুপুরে খেয়ে যাবে। ঠিক আছে আন্টি, আব্বুকে কল দিতে হবে না, আমি দুপুরে না হয় খেয়ে যাব। এই তো লক্ষ্মী মেয়ে। ঈশা, তুই ইরাকে আমাদের বাড়ি আর আশেপাশে একটু ঘুরিয়ে দেখা। ঠিক আছে আম্মু, আমি তাহলে ওকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপর ঈশা ইরাকে বাড়িটা দেখাতে থাকে, বাড়িতে থাকা সবগুলো রুম দেখতে থাকে, সাথে বারান্দায় গিয়ে বাড়ির আশেপাশে সব দেখতে থাকে। সর্বশেষ নিয়ে যায় আকাশের রুমের সামনে। এই রুমটা কার ঈশা? এটা তো ভাইয়ার রুম, আজকে তোমাকে ভাইয়ার রুমটা দেখাবো। তাহলে চলো। কথাটা বলে ইরা যে দরজা ঢুকতে চাপে, কিন্তু কিছু একটা বাধা দেয়, আর যার জন্য ইরা ঢুকতেই পারেনি। এটা কি হলো? আমি ঢুকতে কেন পাচ্ছি না? তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, ভাইয়ার রুমে আমি, বাবা মা ছাড়া আর কেউ ঢুকতে পারে না। কেন পারে না? তুমি সরো, আমি দেখাচ্ছি। ঈশা দরজার সামনে যেতে কাছের দেওয়ালটা সরে যায়, আর ঈশা ইরাকে নিয়ে ভিতরে যায়, পুরো রুমটা দেখতে থাকে। এইদিকে ইরা তো রুম দেখে পুরাই অবাক, কেননা একটা রুম বললে ফুল হবে, মনে হচ্ছে এইটা একটা হল রুমের মতো হবে। রুমটা অনেক বড় একটা রুম, যা অন্য সব রুমগুলো থেকে আলাদা, আর রুমের সাথে বারান্দাও আছে, সাথে জিম করার স্পট। ইরা ঘুরে ঘুরে দেখতে থাকে। এইদিকে দুপুর হয়ে যাওয়ায় ঈশা ইরাকে নিয়ে ড্রয়িং রুমে আসে, আর ওনারা একসাথে বসে খাবার খায়। আকাশের আম্মু ইরাকে অনেকবার বলে আজকে রাতটা যেন সে থেকে যায়, কিন্তু ইরা রাজি হয়নি। সেই জন্য আকাশের আম্মুও আর জোর করেনি। এতে ইরা দুপুরে লাঞ্চ করে বেরিয়ে যায়। ইরা বের হওয়ার পর কিছু গার্ড আকাশকে ওর রুমে নিয়ে আসে। এইদিকে আকাশ নিজের রুমে শুয়ে আছে। অন্যদিকে স্যার, আজকে কোনো ইনফরমেশন পাইনি। কি বলো, এভাবে চলতে থাকলে তো আমরা কখনো একে অবধি পৌঁছতে পারবো না। স্যার, আমরা কি কারো সাহায্য নিতে পারবো? এখানে কার সাহায্য নিবে তুমি? এই দুইজনের সাহায্য নেওয়ার চেষ্টা করব, তাহলে মনে হয় অনেক সহজ হবে। সে যাই করো, তোমার পরিচয় যেন কেউ না জানে, তার দিকে খেয়াল রাখবি। অবশ্যই স্যার, আপনি চিন্তা করবেন না, ওরা আমার বন্ধু, আশা করি এমন কোনো সমস্যা হবে না। কথাগুলো বলে এসে নিজের রুমে চলে যায়। অন্যদিকে রাত 12টা বাজে, ইরা শুয়ে আকাশের কথা ভাবতে থাকে। আচ্ছা, আকাশ কি এখন ঠিক আছে, না এখনো ঘুমাচ্ছে? আকাশের হাত নিজের কাঁধে নিয়ে হাতটা আর তার সাথে নিজের একটা হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরা, কেমন একটা রোম্যান্টিক লাগছে। এসব ভাবতে থাকে ইরা, যার জন্য এখনও ঘুমাতেই পারেনি ইরা। কিন্তু কি করবে, বারবার ওই দৃশ্যটা মনে পড়ে যায় ইরার সামনে। কিছুক্ষণ পর ইরার মোবাইলে একটা কল আসে, তাই কলটা রিসিভ করে। কে বলছেন? আর এত রাতেই বা কল কেন করেছেন? আমি বলছি, আর এত রাতে কল করার কারণ আছে, সেজন্য কলটা করা। আপনি যে কারণেই কলটা করে থাকুন না কেন, আপনি কে? নামটা তো বলবেন। আমার নাম একে, আর মাফিয়া জগতের সবাই আমাকে একে বলেই জানে। একে নামটা শোনার পর ইরার হাত থেকে মোবাইলটা পড়ে যায় ভয়ের কারণে। এইদিকে ইরা আবার সাহস করে ফোনটা হাতে নেয়। হ্যালো হ্যালো, চিনতে পেরেছেন আমাকে, না নামটা শুনে ভয় পেলেন? আপনি আমাকে কল কেন করেছেন? আমি আপনার জীবন বাঁচালাম, আর এখন বলছেন কেন কল করেছি? আপনি আমাকে বাঁচিয়েছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু তাই বলে আপনি আমাকে এত রাতে ফোন দিবেন? দেখুন, এত ভয়ে ভয়ে কথা বললে আমি কথা বলতে পারবো না, আর আমি আপনার ব্যাপারে সব কিছু জানি, তাই আমাকে ভয় পাবেন না। আপনি কি করেন, কোথায় থাকেন, পরিবারে কে কে আছে, এবং কি আপনার নাম্বারটাও যেহেতু সংগ্রহ করে ফেলেছি, সেহেতু বুঝতেই তো পাচ্ছেন আমি আর কি জানি। সব কিছু জানার পরও কী জন্য কল দিয়েছেন আমাকে? আপনি জানেন না আমাকে কল দেওয়াতে আপনার কতটা ক্ষতি হতে পারে, তা কি ভুলে গেছেন? না, ভুলিনি, আর আমি এই ভুলও করিনি। আমার কল ট্রেস করা এত সহজ নয়, আর আমি আপনাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, আর আমি আপনাকে বিয়ে করতে চাই। এই, আপনার সাহস তো কম না? আপনি জানেন আপনি কাকে কি বলছেন? আমি ইচ্ছে করলে আপনার কতটা ক্ষতি করতে পারি তার কোনো আইডিয়া আছে আপনার কাছে? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, কিন্তু চিন্তা করবেন না, আমাকে ভয় দেখানো অত সহজ না,
আর আপনি কি করবেন বলুন? আপনি তো ওই কাজটাই করতে এসেছেন যা আপনি সারা জীবন চেষ্টা করলেও তা সম্ভব করতে পারবেন না। তাছাড়া আমি যদি সবাইকে বলে দিই সে মেয়েটি আপনি, তাহলে বুঝতে পেরেছেন কি হতে পারে আপনার? আমার আবার কি হবে? আপনি আমার জিএফ, এটা জানার পর সব ছোটোখাটো মাফিয়া আপনাকে কিডন্যাপ করতে চাইবে। তার ওপর পুলিশের জেরা তো আছেই। এসব মিলিয়ে ধরুন আপনার বছর কেটে যাবে। তার ওপর আবার কোনো ছেলেই আপনাকে বিয়ে করতে রাজি হবে না আমার ভয়ে। বুঝতে পেরেছেন? আপনি হয়তো জানেন না, আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। তাই আপনি আমাদের দুজনের মধ্যে না আসলেই অনেক খুশি হব। তা আর হচ্ছে না। আমি যখন আপনার লাইফে এন্ট্রি নিয়েছি তখন আমি যেখানে চাইবো আপনাকে তুলে নিয়ে এসে দেখা করব, আর আপনি এতে কিছুই করতে পারবেন না। আপনি আমার কিছুই করতে পারবেন না, কারণ আমি যাকে ভালোবাসি সে মারামারি ক্যারাটি সব পারে, আর ওর সাথে আপনি কোনো দিনও টিকতে পারবেন না। তা এতই যখন ওর গুণগান গাইছেন তাহলে এটা বলুন সে ছেলেটির নাম, তাই তো? আপনি কি করে ওর নাম জানলেন? আমি আগেও বলেছি আমি সব জানি। আর আপনি যে ওকে ভালোবাসেন তা এখনও ছেলেটি জানে না, তা আমি জানি। আর আমার যেহেতু আপনাকে পছন্দ হয়েছে তাহলে আমি আপনাকেই বিয়ে করেই ছাড়বো। দেখাই যাক না কে কি করতে পারে। আমিও দেখব কি করে আমাকে বিয়ে করেন। বলে ওরা দুজনে কল কেটে দেয়। এইদিকে কল কেটে দিয়ে ইরা ভাবতে থাকে, সত্যি একে অনেক সাংঘাতিক লোক। তা না হলে আমাকে খুঁজে বের করে সাথে সব ডিটেলসও বের করে নিয়েছে। আমাকে সব তাহলে জানাতে হবে। এইদিকে এনজে পুলিশের এসিপিও দেখা করতে এসেছে ডিআইজির সাথে। হ্যালো স্যার, কেমন আছেন? আরে এনজে তুমি, আর তোমাকে তো দেখাই যায় না আজকাল। স্যার আপনি তো সবটাই জানেন। তা তো জানবই, এখন বলো কোনো খবর পেয়েছো? এসেকে বলেছিলাম কিন্তু ও তো কোনো তথ্যই তেমন একটা জোগাড় করতে পারছে না। স্যার আমি জানি, আর একটা খবর পেয়েছি ওই একে সম্পর্কে। কি তথ্য তাড়াতাড়ি বলো। এরপর এনজে বড় অফিসারকে সব কিছু বলতে থাকে, কি হয়েছে না হয়েছে। বড় অফিসার সবটা শুনে একেবারে অবাক। কি বলছো এইসব? সবটা জেনে গেলে তো অনেক বিপদ হয়ে যাবে। চিন্তা করবেন না স্যার, ও কোনো ক্ষতি করবে না, কারণ আমার বিশ্বাস আছে শুধু সমস্যার পাশের কাউকে যদি ক্ষতি করে দেয়। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওদের অ্যালার্ট করে দেওয়ার ব্যবস্থা করো। আর একটা কথা, আপনি এসব কথা ওই একে বলবেন না। ঠিক আছে তাই হবে, কেউ কিছু জানবে না। আর তুমি নিজের খেয়াল রেখো। এরপর এনজে চলেছে ওখান থেকে। এইদিকে রাতের বেলায় আকাশ খাবার খেয়ে নিজের রুমে আসে। ইরার কথা মনে পড়তেই ওকে একটা কল দেয়। কেমন আছো ইরা? না, আকাশকে এখন এই সম্পর্কে কিছু বলা যাবে না। এমনিতেই ও অসুস্থ, এইসব বলে আরও টেনশন করবে। কি হলো ইরা, চুপ করে আছো যে? না কিছু না। তুমি রাতে খেয়েছো? হ্যাঁ, ঈশা খাইয়ে দিল। তা তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আর শোনো, কাল আমি তোমার বাসায় আসবো। কেন আবার? তোমাকে দেখতে আসবো। তাহলে একটা কাজ করো, সাজকেও নিয়ে এসো। এই বজ্জাত, আমি আসতে চেয়েছি বলে দাম বেড়ে গেছে, আর এখন সাজকে নিয়ে আসতে হবে? ওই মেয়ের নাম মুখে নিলে একদম মুখ ভেঙে দিব বলে দিলাম। আমি তো শুধু নিয়ে আসতে বললাম। একদম চুপ থাক। আর একটা কথা বললে যে হাতটা ভালো আছে না, ওই হাতটাও ভেঙে দিব, বুঝলি? আর আমি আসবো আমার ইচ্ছায়, আমি কোনো মেয়েকে সাথে করে নিয়ে আসতে পারবো না, বুঝলি? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি এমনি বলেছি। তোর রাগের গোষ্ঠী কেলায়। একটা কথা না বলে একদম চুপচাপ ঘুমিয়ে পড়, আর কালকে দেখবি কি হয়। কথাগুলো বলে কল কেটে দেয়। এইদিকে ইরার কথাগুলো আকাশের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল। একবার তুমি আর একবার তুই, আল্লাহ জানে আর কত কী যে শুনতে হবে এই মেয়ের কাছ থেকে। পরের দিন সকালে ইরা ঠিকই আকাশের বাসায় এসে হাজির হয়, কিন্তু ওখানে সাজকে দেখে অনেক রেগে যায়। সাজকে আকাশের রুমে দেখে ইরা রুমে না গিয়ে বের হয়ে যাবে, তার আগে ঈশা এসে হাজির। আর ইরা, তুমি কখন এলে? আমার রুমে না ঢুকিয়ে চলে যাচ্ছ যে? কি করব, তোমার ভাই তো অন্য আরেকটা মেয়ের সাথে রুমে কথা বলছে। আরে ওটা তো সাজ। আমাকে উনি কল করেছিল ভাইয়া ভার্সিটিতে না যাওয়ায়। পরে আমি ওনাকে বলি কী কারণে যাইনি। পরে উনি আমাকে ঠিকানা দিতে বলে, আর আমি ঠিকানা দিতেই উনি চলে আসে। তার মানে তুমি দিয়েছো ঠিকানা, আকাশ দেয়নি, তাই তো?
আমি দিয়েছি। আসলে কাল রাতে ভাইয়া কার সাথে কথা বলছিল, পরে আমি রুমে এসে মোবাইল নিয়ে চলে আসি। আর এই যে দেখো মোবাইল এখনও আমার কাছেই আছে, আর আমি এখন ভাইয়াকে মোবাইলটা দিতে যাচ্ছি। তাহলে চলো আমিও ভিতরে যাই। কিন্তু তুমি ভিতরে না গিয়ে তখন চলে যাচ্ছিলে কেন? ও কিছু না, এখন চলো তো। এরপর ইরা ঈশার রুমের ভিতরে ঢুকে যায় আর আকাশ ইরার দিকে তাকায় আর দেখে ইরা মুখের রাগে অনেকটা লাল হয়ে গেছে। তা দেখে আকাশ বুঝতে পারে সাজকে এখানে দেখে ইরা এমনটা করেছে। ইরা ঈশা এসে ছপায় বসলো। তুই কখন এলি? আমি তো মাত্র আসলাম, আর এই নে তোর মোবাইল। তোরা কথা বল, আমি নাস্তা দিতে বলি। আরে এসব কিছু লাগবে না তো। আরে সাজাপু, এই প্রথম বাড়িতে এলে না খেলে কি হয় বলো? আমি যাই নাস্তা আনতে, তোমার সঙ্গে বসে বসে গল্প করব। ইরা আর ঈশা এসে সোফায় বসলো। ঈশা চলে যায় নিচে, আর এইদিকে ইরা আর শাস দুজনেই বসে আছে, তবে দুজন দুদিকে। এরই মধ্যে ঈশা নাস্তা নিয়ে এলো। ওরা নাস্তা করতে থাকে, কিন্তু সবাই খেতে পারলো আকাশের হাত বাঁধা থাকার কারণে খেতে পারছে না। তাই ইরা উঠে গিয়ে এর মধ্যে ঈশা নাস্তা নিয়ে এলো। ওরা নাস্তা করতে থাকে। সবাই খেতে পারলেও আকাশের হাত বাঁধা থাকার কারণে খেতে পাচ্ছে না। তাই এরা উঠে গিয়ে নিজের হাতে অনেক ফুড আকাশকে খাইয়ে দেয়। তা দেখে স্বাস্থ্য রীতিমতো অবাক। এরা আকাশকে খাইয়ে দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বসে পড়ে। আর আকাশ কী বলবে কিছুই বুঝতে পারছে না। আর এইসব দেখে ঈশাও মিট মিট করে হাসছে। ঈশা, আমার কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ইরা তবে আবার আসবে কিন্তু? আসতে তো হবেই। ইরা এদিকে চলে যায়, অন্যদিকে ইরা চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এবার আমাকেও উঠতে হবে, অনেক কাজ বাকি আছে। তাহলে যাও, তুমিও আবার আসবে কিন্তু। আর ভাইয়া হয়তো 10 দিনের মতো লাগবে ঠিক হতে, আর ঠিক হলে আমি নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমি উঠি। এইদিকে সাজও চলে যায়, অন্যদিকে সাজের সাথে সাথে ঈশাও চলে যায়। ওরা চলে গেলে আকাশ রিমোট নিয়ে দরজা বন্ধ করে দেয় আর শুয়ে পড়ে। এইদিকে ইরা গাড়িতে করে ওদের অফিসে আসে। ওর অফিস বলতে ওর বাবার অফিস, ওখানে কাজ করতে থাকে। তখন আবারও ইরার মোবাইলে কল আসে। আপনি আবারও কল করেছেন? আমার যখন ইচ্ছে হবে আপনার সাথে কথা বলবো। এটা কি মগের মুলুক পেয়েছেন যে আপনি কল করলেই আমি তার সব সময় রিসিভ করব? ও তাই বুঝি। আপনি যদি আমার কল রিসিভ না করেন তাহলে আপনি যাকে ভালোবাসেন তাকে মেরে ফেলতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আপনি ওর কিছু করতে পারবেন না, কারণ ওর বাড়িতে অনেক সিকিউরিটি। সেখানে গিয়ে মারা ওকে এত সহজ নয়। তা সে তো আর সারাক্ষণ বাড়িতে বসে থাকবে না, বাড়ি থেকে বের তো ওকে হতেই হবে। তখন কিভাবে বাঁচাবেন ওকে? সে চিন্তা আমার উপর ছেড়ে দিন, কারণ আমি বেঁচে থাকতে আপনি ওর ক্ষতি করতে পারবেন না। চিন্তা করবেন না, আপনি বেঁচে থাকতে আমি ওর ক্ষতি করব। আর হ্যাঁ, কাল আমার সাথে দেখা করতে পারবেন? আমার কি মাথা খারাপ যে আমি আপনার মতো একটা মাফিয়ার সাথে দেখা করব? কেন, আমি হয়েছে বলে কি আমি খারাপ? দেখুন, আমি তা বলিনি। আপনি যাদের মারেন তারা অনেক খারাপ কাজ করে বেড়ায়, তা তো বুঝলাম, কিন্তু তাই বলে এভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। কি করব, রাজনৈতিক পাওয়ার, তার সাথে প্রশাসনিক পাওয়ার, আর এই পাওয়ারের জন্য ওরা বেঁচে যায়, তাই ওদেরকে আমারই মারতে হয়। সে আপনি যাই করুন না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এখন কথা হচ্ছে আপনি আমার পিছনে কেন লেগেছেন তা কি একটু বলবেন? আপনাকে আমার ভালো লেগেছে তাই। আর হ্যাঁ, আজকে রাতে আরেকটা মার্ডার হবে, যদি পারেন আটকিয়ে দেখান। প্লিজ এমনটা করবেন না। আপনি নিজেকে আইনের হাতে তুলে দিন, তাহলে হয়তো আপনার শাস্তি অনেক কম হতে পারে। আমার শাস্তি কম হবে কি করে? আর আমি যে খুনগুলো করেছি এর কোনো প্রমাণ কারো কাছে নেই। আর আপনি যদি মনে করে থাকেন এই কথাগুলো রেকর্ড করে কাউকে শোনাবেন, তাহলে ভুল করছেন। কারণ আমার কল না ট্রেস করতে পারবে আর নই রেকর্ড করতে পারবে। তাই আজকে বেশি কথা বলবো না, কেননা অনেক জার্নি করেছো আজকে। তাই এখন আপনার অফিসে বসে বিশ্রাম নিন, তাহলে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আজকে রাতে আমি আপনার বাসায় আসব, যদি আটকাতে পারেন তো আটকান। আমিও দেখব কি করে আপনি আসেন। দেখাই যাক না, তার আগে একটা মার্ডারের ভিডিও দেখে নেবেন। আর ব্যক্তিটি হচ্ছে রবিন। আরে এটা তো ওই রবিন যে আকাশকে গুলি করেছিল, কিন্তু আপনি ওকে কেন মারবেন?
সবগুলো প্রশ্নের উত্তর জানতে হবে না। এইদিকে ইরা নিজের রুমে এসে বসে আছে আর কিছুক্ষণ পর পর বাইরে তাকিয়ে দেখে সব কিছু ঠিক আছে কিনা, কারণ ইরার আব্বু আর মা ওনারা দুজনেই একটা জায়গায় গিয়েছে, তাই আজকে বাড়িতে শুধু ইরাই আছে। রাত 1টা। ইরার রুমে বাইরে গিয়ে তাকিয়ে দেখে যে কোনো সিকিউরিটি নেই, সব যেন উধাও হয়ে গেছে। তাই দেখে ইরা অনেক ভয় পায় আর পুলিশকে ফোন দেয়, সব কথা খুলে বলে কল কেটে দেয়। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। এত জোরে চিৎকার করে লাভ নেই, কেউ এখানে নেই। আর যতটা চুপ থাকবেন ততই ভালো হবে। কে আপনি? ভুলেও এমন কাজ করবেন না, তাহলে আপনার লাভারের কি হবে? ওই বেচারার কথা একটু ভাবুন। যেখানে আমি বেঁচে থাকবো না সেখানে অন্য কিছু কেন ভাবতে যাব? তাহলে বেশিক্ষণ সময় নিব না, কারণ আপনি তো আবার পুলিশকে খবর দিয়েছেন। কিন্তু চিন্তা করবেন না, পুলিশ বাড়িতে ঢুকতে পারবে না, আর ঢুকে গেলেও তার আগে আমি চলে যাব। সে আপনি যাই করুন না কেন, কিন্তু আপনার এক হাতে কি হয়েছে? এভাবে বাঁধা কেন? আমরা মাফিয়া, আমাদের অনেক কিছু হতে পারে, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনাকে দেখার ইচ্ছা হলো তাই দেখে এলাম। পুলিশ আসতে 5 মিনিট লাগবে, তাই আমি চাই না শুধু শুধু পুলিশ এখানে মারা যাক, তাই চলে যাচ্ছি। তবে আপনার উপর আমার সব সময় নজর থাকবে। কথাগুলো একে বলে যায়, আর একে যাওয়ার কিছুক্ষণ পরে পুলিশ আসে, আর একে কিছু লোককে দেখেই ওরা গুলি করে। কিন্তু একের কথায় ওরা কোনো গুলি না করে পালিয়ে যায়। এইদিকে পুলিশ এসে ইরার কাছে আসে। আপনার কোনো ক্ষতি করেনি তো? না, আমি একদম ঠিক আছি। কিন্তু ওই একে কি করে জানলো আমি আপনাদের কল করেছিলাম? এই বিষয়টা আমরা জানি না, আর ওদের লোকদের উপর গুলিও করেছি, কিন্তু ওরা নিজেদের থেকে কোনো গুলি করেনি কেন? কারণ ওই একে বলেছিল আপনাদের উপর গুলি যেন না চালায়। আমি ঠিক বুঝতে পারছি না এই একে আসলে ভালো না খারাপ, কেননা এখানে আসার আগে একটা মার্ডার করে তারপর এখানে এসেছে। তাই আমার মনে হয় আপনারা এবার আসতে পারেন। কিন্তু ম্যাম, আপনার সিকিউরিটি। ওসবের কিছু লাগবে না, শুধু আমার বাড়িতে থাকা সিকিউরিটিগুলোকে খুঁজে বের করলেই হবে। ওদের ভয় দেখিয়ে একটা রুমে আটকে রাখা হয়েছিল। আচ্ছা, তাহলে আপনারা এবার আসতে পারেন। ইরার কথায় ওরা চলে যায়। এইদিকে ইরা অনেকটাই ভয়ে ভয়ে শুয়ে পড়ে। এইদিকে ভোর হতে ইরা, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ইরার কথায় ওরা চলে যায়। এইদিকে ইরা অনেকটাই ভয় পেয়ে শুয়ে পড়ে। এইদিকে ভোর হতে ইরা চলে আসে আকাশের বাড়িতে। কি ব্যাপার ইরা মামুনি, তুমি এত সকালে? কেন আন্টি, আমি কি আসতে পারি না? আরে কি যে বলছো, এটা তো তোমারই ঘর, যখন ইচ্ছে আসতে পারো। আন্টি, ঈশা কোথায়? ঈশা তো এখন ঘুমোচ্ছে, আর আকাশ জানি না রাতে কোথায় গিয়েছে, এখনও ফেরেনি। কি বলছেন কি আন্টি? ওর হাতে এই অবস্থা, তার উপর আপনি ওকে যেতে দিলেন? এছাড়া কি করব বলো, ওকে অনেক বোঝালাম কিন্তু কোনো কথাই শুনলো না। কখন ফিরবে এই ব্যাপারে কি কিছু বলেছে? জানি না কখন ফিরবে, কিছু তো বলেও যায়নি। আচ্ছা আন্টি, আমি তাহলে ঈশার সাথে কিছুক্ষণ থেকে চলে যাব। এরপর এরা ওখান থেকে ঈশার রুমে যায়, আর ঈশাকে ঘুম থেকে উঠিয়ে কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। আর আড্ডা দেওয়া শেষ হলে আকাশ বাড়ি থেকে বের হয়ে যায়। তখনও আকাশ বাড়িতে ফিরেনি, তাই সেজন্য অপেক্ষা না করে বেরিয়ে যায়। অন্যদিকে, স্যার, আপনি কি গতকালের ঘটনাটা কি জানেন? হ্যাঁ জানি, একে যে মেয়েকে ভালোবাসে ওই মেয়েটি বাড়িতে যায়, তবে ছেলেটা মেয়েটির গায়ে ও হাত দেয়নি, এবং আমাদের পুলিশ বাহিনীও গিয়েছে, তা সত্ত্বেও কোনো গুলি করেনি, এবং ওখানে থাকা কোনো সিকিউরিটিকেও মারেনি। এখন এই সবের ওপর ভিত্তি করে কি বুঝতে পারছেন আপনি? যা একটু বুঝলাম, ওই একে বিনা কারণে মানুষকে মারে না, আর নাই কারোর কোনো ক্ষতি করে। শুধু আমার একমাত্র ভয়, জানি না ওই মেয়েটির সাথে কিছু করে না বসে। স্যার, আমার কিন্তু এমনটা মনে হচ্ছে না, কারণ যদি মেয়েটার ক্ষতিই করতে চাইতো তাহলে কিন্তু রাতেই তুলে নিতে পারতো। স্যার, আমি যতটুকু জানি, কোনো মাফিয়া প্রেমে পড়লে ওই মেয়েকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করে থাকে, কিন্তু তাই বলে ওই মেয়েটির ক্ষতি সে কখনোই করবে না। তাহলে একটা কাজ করো, ওই মেয়েটির উপর নজরদারির ব্যবস্থা করো। এমনটা কখনো করা যাবে না, কারণ একে লোকও ওই মেয়েটির উপর নজরদারি করেছে। ওই মেয়েটির যদি কোনো ছেলে বিরক্ত করে, তাহলে একে লোক ওকে ছেলেটাকে পিটাতে থাকে। আচ্ছা, আমি কি একে তোমার সাথে মিট করিয়ে দিব?
না স্যার, এমনটা কথা যাবে না। সময় হলে আমিও সব কিছু করব। আমি এখন তাহলে আছি স্যার। এনজে ওখান থেকে চলে আসে। অন্যদিকে একে নিজের চেয়ারে বসে আছে আর ভাবছে কি করে ইরার মন জয় করবে, কারণ ইরা তো আর মাফিয়াকে ভালোবাসতে পারে না। সেই জন্য একে ডিসিশন নিল ইরার সাথে কথা বলে নিবে। তাই একে আবারও ইরাকে কল দেয়। ইরা একের নাম্বার দেখে বিরক্তিকরভাবে কল রিসিভ করে। আপনি আবারও কল দিয়েছেন? কেন, বিরক্ত করে ফেলেছি নাকি? তা নয়তো কি, এইভাবে একটা পিচ্চি মেয়েকে। কি আপনি পিচ্ছি? এই, একদম হাসবেন না বলে দিলাম। তা নয়তো কি বলবো। আচ্ছা, আমাকে ভালোবাসতে আপনার সমস্যাটা কোথায়? আমি আপনাকে কতবার বলবো, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি আরেকজনকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া আমার লাইফে আমি কাউকে আসতে দিব না। তাকে এত ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি তাকে। তা আপনার ভালোবাসার কথাটা কি তাকে কখনো জানিয়েছেন? তা অবশ্যই জানাইনি, কারণ ও আমাকে ভালোবাসে কিনা তা এখনও আমি জানি না। আর যতদিন না আমি একটু শিওর হয়ে নিব ততদিন ওকে বলবো না। ততদিনে যদি সে অন্য কাউকে পছন্দ করে ফেলে? তাহলে আমি তাকে খুন করে ফেলবো। এক কথায় আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? হ্যাঁ, পারবো না। আমি যদি ওকে মেরে ফেলি তখন কি করবেন? তাহলে আমি নিজেকে শেষ করে দিব। যখন আমি তাকে পাবো না তখন অন্য কাউকে আমার জীবনে আসতে দিব না। আচ্ছা, তাহলে আমরা বন্ধু হয়ে কি থাকতে পারি? বন্ধু? ঠিক আছে, তবে আপনি কি ভুলে যাচ্ছেন আমার সাথে বন্ধুত্ব করলে আপনার কি ক্ষতি হতে পারে? জানি আমি কি ক্ষতি হতে পারে, তবুও আমি আপনার বন্ধু হতে চাই। কেউ যে নিজের ক্ষতি করার জন্য, জেনে শুনে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসবে তা আপনাকে দেখলে বোঝা যায়। দেখাই যাক না, আপনি আপনার মতো করে চালিয়ে যান আর আমি আমার মতো করে চালিয়ে যাই। ওকে, দেখাই যাক। কথাগুলো বলে কেটে দেয় আর ইরা ভাবতে থাকে একের কথা। কি সত্যি কি ওর সাথে বন্ধুত্ব করতে চায়, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? অন্যদিকে আকাশ নিজের ঘরে চলে আসে। ঘরে আসতে অনেক রকম প্রশ্ন করে, কিন্তু আকাশ কোনো কথা বলে না, নিজের রুমে চলে যায়। এভাবে চলতে থাকে ওদের জীবন। এইদিকে আকাশ মোটামুটি সুস্থ, সেই জন্য আকাশ ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আজকে ভার্সিটিতে আকাশ, ইরা ও সাজ ওরা তিনজনে এসেছে। আকাশ অনেকদিন পর ভার্সিটিতে এসেছে বলে ওরা সবাই অনেক খুশি হয়, সেই জন্য ওরা বসে বসে আড্ডা দিতে থাকে। তখনই সাজ বলে ওঠে, আচ্ছা আকাশ, রবিনকে একই লোক কেন মারলো? কোন রবিনের কথা বলছো? যে তোর হাতে গুলি করে সে রবিনের কথা বলছি আমি। আচ্ছা, আমি কি করে জানবো ওকে কেন মেরেছে? সাজ, তুই চুপ করবি? ও কি করে জানবে? হ্যাঁ তাই, তাছাড়া আমি তো হাতের অবস্থা তোরা নিজেরাই দেখেছিস। তাহলে আর একে তো কেউ এখনো দেখেইনি না, ওর সাথে কেউ কোনোদিন কথা বলেছে। তাই তো। আর একে ছেলেটা আসলে অনেক ভালো। তুই কি করে জানলি ও ছেলে আর এতটা ভালো? আমার মনে হয় তাই বলেছি। আর একে সম্পর্কে কথা না বলাই ভালো। কি দরকার ওর ব্যাপারে কথা বলার? একে যদি কখনো তোদের সামনে আসে নিজের আসল রূপ নিয়ে, তখন কি করবি তোরা? আমার সামনে তো অনেক এসেছে, নতুন আর কি বলবো? এরা, তুই কিছু বললি? কই, কিছুই তো বলিনি। আচ্ছা সাজ, তোর সামনে এলে কি করবি? আমরা সামনে এলে ওকে জেলে ঢুকিয়ে দেব। কি রে, বলছিস না কেন? আরে আমার সামনে আসলে ওকে দেখা তো ভাগ্যের ব্যাপার। কেন, তোর কি দেখার ইচ্ছে আছে নাকি? একটু তো থাকতেই পারে। এইভাবে ওরা আড্ডা দিচ্ছিল। আড্ডা শেষ হতে ওরা যে যার বাড়িতে চলে যায়। রাতে সাজ যখন ঘুমাচ্ছিল তখন একে সাজের রুমে আসে। ওখানে দেখে শ্বাস ঘুমাচ্ছে, তাই বেশি কিছু না করে ওর মুখে একে লিখে চলে যায়। ওই দিন ঘুম থেকে উঠে সাজ আয়নায় নিজের মুখ দেখে একে লেখা দেখে তো অনেকটাই অবাক হয়। আমার মুখে একের রেখা কেন? আমার রুমে তো অন্য কেউ থাকে না যে সে লিখবে, কিন্তু তাহলে এমনটা করলো কে? এইদিকে সাজ কিছু না ভেবে মুখ ধুয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ওখানে ইরা ও আকাশকে আজকে ঘটনাগুলো বলে। দেখলি, কাল দেখতে চেয়েছিলি আর রাতেই তোকে দেখা দিয়ে একে লিখে চলে গেল। তাই তো দেখলাম, কিন্তু এই কাজ কে করেছে
তাই আগে জানতে হবে। কে কি কাজ করেছে আমিও একটু শুনি। আরে কখন এলে? এই তো মাত্র আসলাম, আর তোদের কথা শুনছিলাম। একে নাকি সাজের রুমে আসছিল রাতে, আর ওর জামা ঠিক ছিল না বলে নাকি ভয়ে পালিয়েছে। এই ইরা, একদম উল্টোপাল্টা বলবি না বলে দিলাম। আসলে এমন কিছুই হয়নি। আসলে ওর মুখে কেউ যেন একে লিখে দিয়েছে, আর ওর ধারণা এই কাজ একে করেছে। মনে হয় লিপস্টিক দিয়ে লিখেছি। আকাশের কথায় সাজ অনেকটা আশ্চর্য হয়, কারণ আকাশ কি করে জানলো যে ওই লেখাটা লিপস্টিক দিয়ে লেখা। তুই কি করে জানলি? কেননা এখনো গালে লিপস্টিক বোঝা যাচ্ছে, তবে কাছ থেকে। ও তাই বল, আমি তো কি না কি ভেবেছি। এইদিকে ওরা কথা বলছে, আর তখনই ইরার গায়ে এসে একটা গুলি লাগে। আসলে গুলিটা করা হয়েছিল আকাশকে, কিন্তু ইরা তা দেখে ফেলে, তাই আকাশকে সরিয়ে নিতেই গুলিটা ইরার গায়ে এসে লাগে। আর ইরা আকাশ বলতে বলতে দু চোখের পাতা এক করে ফেলে। বিদ্রোহ। এখানে শেষ হচ্ছে সিজন 1, আর গল্পের সিজন 2 বাকি পড়বে আপনারা জানতে পারবেন ইরা বেঁচে থাকবে কি না, নাকি সাজ হবে গল্পের নায়িকা। কারণ গল্পে দুজন নায়িকা, তাই সেই জন্য একজনকে তো মরতেই হবে, তাই না? নাকি দুজনকেই বাঁচিয়ে রাখবো। তাই আপনাদের পছন্দের মন্তব্যটা কমেন্ট বক্সে এসে করবেন। সেই জন্য আপনাদের মাঝে দ্বিতীয় সিজন নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন সিজনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।